দেখো বস, যদি মনে করো যে এবারে ডব্লিউবিপি এক্সামটা তোমাকে ক্র্যাক করতেই হবে, তাহলে আমি তোমায় বলছি তুমি আমাদের সঙ্গে জুড়ে যাও। কারণ 60 দিনের আমরা এই এক্সামটাকে কেন্দ্র করে একটা টার্গেট নিয়ে নিয়েছি বস। প্রত্যেকটা দিন ডে বাই ডে আমরা পুরো সিলেবাসটাকে, জিকে, ম্যাথ, জিআই, আমি এই 3টে সাবজেক্ট করাই। এই 3টে সাবজেক্টের পুরো সিলেবাসটাকে টপিক অনুযায়ী বলো, প্রিভিয়াস ইয়ার বলো, পুরো ডে বাই ডে কিন্তু আমরা 60 দিনে কি করব না করব সমস্ত কিছু কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। সেই অনুযায়ী আমরা ক্লাস করছি। সেই জন্য তোমাকে একটা কথা বলি, যদি মনে করো, যদি দেখো আমাদের সঙ্গে যুক্ত হলেই কিন্তু হবে না, যদি তুমি খাটতে রাজি হও, যদি মনে করো দাদা আমি তোমার সঙ্গে এই 60টা দিন খাটবো আর এই চাকরিটা আমি হাতিয়ে নেব, তাহলে তুমি এক্ষুনি আমাদের সঙ্গে জুড়ে যাও। দেখো প্রত্যেক দিন আমি যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি, সেই সমস্ত ক্লাসের জন্য তুমি একটা ভিডিও পাবে, বেশি তোমার সময় আমি নষ্ট করাবো না। তুমি 1 থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও পাবে, সেই সকাল 6টা বাজলে পরেই পাবে। এবার তুমি এই ভিডিওটা একটু দেখে নিলে, দেখে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রামে চলে যাবা, সেখানেই আমি পিডিএফগুলো দিয়ে দিই। সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করবা, ডাউনলোড করে নিয়েই তুমি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকেগুলো ভালো করে রিভিশন করে নেবা। আর ম্যাথ আর জিআই যেটা করালাম সেটা তুমি ওখান থেকে পিডিএফটা তুলে প্র্যাকটিস করবা। যেটা বেঁধে যাবে ইউটিউবে এসে সেটা তুমি দেখে নিবা যে দাদা এটা তুমি কীভাবে করিয়েছো। বুঝতে পারছো? আর একটা কথা বলে দিই, দেখো এই টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। দেখো নাম্বারটা বলছি, 6296053459। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা এসএমএস করতে হবে। এবার শোনো কি বলি, এই আমাদের টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য আমি 199 টাকা মূল্য রেখেছি। কেন রেখেছি? কারণ তুমি বুঝতেই পারছো যে আমার সেট আপটা কেমন, সব কিছু নিজের হাতে করে তৈরি করা। এবার আমার এই সেট আপটাকে একটু আপডেট করার জন্য আমি তোমাদের কাছে এই মূল্যটা রেখেছি। এবার দেখো, শুধু আমাদের সঙ্গে আমি তোমাকে সরাসরি যুক্ত হতে বলছি না। যদি তুমি খাটতে রাজি হও, যদি তুমি মনে করো যে এই এক্সামটাই তোমার জীবনের শেষ এক্সাম, সেই অনুযায়ী তুমি যদি এই 60টা দিন খাটতে পারো, তাহলেই আমার সঙ্গে যুক্ত হও। বেকার তোমাকে 200 টাকা নষ্ট করার কোনো যুক্তি নেই। যাই হোক, আর বেশি কথা বলছি না। আজকে আমাদের 6 নম্বর দিন, মানে ডে 6। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অ্যাপার্টমেন্টস অ্যান্ড রেজিগনেশন, মানে কে কোন পদে আছে এই টপিকটা দেখবো। পার্ট 1টা দেখবো, আর পার্ট 2টা তুমি আমাদের টেলিগ্রামেই পাবে। বুঝতে পারছো? দেখো, জিকে টপিক থেকে আমরা জনগণনা দেখব। ম্যাথের থেকে সংখ্যা তত্ত্ব, মানে নাম্বার সিস্টেমের আগের দিন একটা পার্ট দেখেছিলাম যেখানে প্রিভিয়াস ইয়ার করেছি। আজকে আমরা পার্ট 2টা দেখব। জিআই থেকে সাংকেতিক অসাংকেতিকরণের তোমার হচ্ছে পার্ট 3টা দেখব। কিছু প্রশ্ন রেখেছি আমি, সেগুলো তুমি চটপট প্র্যাকটিস করে নিবা। আমার আগে তুমি করে নিবা, তারপরে তুমি যেটা ভুল হলো সেটা এসে তুমি মিলিয়ে নেবা, ঠিক আছে? আর জিকে থেকে প্রিভিয়াস ইয়ার্সের 5টা প্রশ্ন বলার কিচ্ছু নেই। এই যে প্রিভিয়াস ইয়ার 300টা প্রশ্ন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি আমার এর আগে যে কোনো একটা ক্লাস যদি দেখে থাকো, এই প্রিভিয়াসের প্রশ্ন আমি কীভাবে যে করিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন একদম ডিটেলস আমি ঝেড়ে দিয়েছি, মানে ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরেছি। প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু বাস এইভাবেই পড়তে হয়। বুঝতে পারছো? সেই জন্য এই 300টা প্রশ্ন ভালো গুরুত্বপূর্ণ। প্রতিদিন 5টা করে পড়লে 60 দিনে কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, এটা কিন্তু 2018 থেকে 23 পর্যন্ত যে সকল পুলিশ এক্সাম হয়েছে, তুমি ডব্লিউবিপি বলো, কেপি বলো, এসআই বলো, প্রিলিমিনারি বলো, মেন্স বলো, সব। এবার তুমি বলছো দাদা এতগুলো এক্সাম মিলিয়ে 300টা প্রশ্ন কেন? কারণ আমি রিপিটেড প্রশ্নগুলো ছেড়ে দিয়ে এসেছি। রিপিটেড প্রশ্ন আমি রাখছি না, সেই জন্য 300টা প্রশ্ন হয়েছে। আর মক টেস্টের কথাই আসি। দেখো, আজকে সারা সকালবেলা হলেই তো তুমি ক্লাস পাচ্ছ। এবার এই যে আজকে আমি যেগুলো করালাম, এবার তোমার প্রিপারেশনটা কত দূর হলো, তুমি কতটা আজকে মাথা, মানে আমার পড়াগুলো তুমি মাথায় রাখতে পারলে, তোমার পড়াটা, সেইটা বোঝার জন্য একটা মিনি মক টেস্ট 8:30 বাজলে পরেই আমি টেলিগ্রামে দিই। সেই মিনি মক টেস্টটা দেবে 9টা বাজলে পরেই আমি তার সমাধান পর্বটা ইউটিউবে দেখিয়ে দিই ছোট্ট করে। সেখান থেকে একটু ছোট্ট করে মিলিয়ে নেবা। মিলিয়ে নিলেই তুমি বুঝতে পারবা যে আজকের সারাদিনে পড়াটা তোমার কেমন হলো। তুমি যদি মনে 15-র উপরে পাও, 20 নাম্বারের তো মক টেস্ট হয়, 15-র উপরে পেলেই পরেই ভাববা যে হ্যাঁ মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। 15-র নিচে পেলে কিন্তু বাস তোমার প্রিপারেশন হয়নি, মানে আজকের পড়াটা রিভিশন করা তোমার কমপ্লিট, মানে ভালো হয়নি। এবার দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এই যে ডে বাই ডে যে ক্লাসগুলো যাবে, এগুলো তুমি কি 2 ঘন্টায় পড়ে নিবা কি 6 ঘন্টায় পড়ে নিবা, সেটা তোমার ব্যাপার। তুমি যদি এগুলো সব 2 ঘন্টা, আজকে সারাদিনের পড়াটা যদি 2 ঘন্টায় পড়ে নিতে পারো, বাকি 22 ঘন্টা তুমি হই হই করে বেড়াও কি যে করে বেড়াও, তোমার খুশি। এই 60টা দিন তুমি এইভাবে শুধু পড়ে নাও। চলো আমরা প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দেখে নিই, চলো। তো দেখো, কে কোন পদে আছে, মানে এই টাইপের প্রশ্ন কিন্তু বাস পরীক্ষায় আসে, ঠিক আছে? আমি 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে তুলে দিয়েছি। আর 20টা প্রশ্ন আছে, যে 20টা প্রশ্ন কিন্তু আমি ইউটিউবে আর তোমাদের এখানে দেবো না। সেই 20টা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। সব কিছু তো মানে এইভাবে করাটা, নিজের পিডিএফ করতেও কিন্তু সময় লাগছে। তার যেটা সেটা তো তোমাদের মাঝে উপস্থাপন করলে হবে না। দায়িত্ব নিয়েছি যে তোমাদের এক্সাম পাস করাবো, 60টা প্রশ্ন আমি দেখিয়ে দেবো।
75 3টে সাবজেক্ট মিলে এর মধ্যে 60 নাম্বার 7টা প্রশ্ন আমার এক্সামের পরের দিন তোমাকে দেখিয়ে দিতে হবে, দেখো দাদা এই 7টা প্রশ্ন এখান থেকে এসেছে। সেই জন্য এটা ওটা সেটা দিয়ে তোমাকে বোঝালে কিন্তু আমার হবে না, যেগুলো আমাকে বাছাই করতে হচ্ছে, নানান জায়গা ঘেটে ঘুটে আমাকে দেখে তারপরে কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করছি। পরিষ্কার কথা, যেটা আমি করছি সেটা তোমাদের বললাম। এবার তোমার ভালো লাগলে আমার সঙ্গে থাকবা, আর ভালো না লাগলে পরে তুমি তোমার মতো চলবা, ঠিক আছে? দেখো আজকে তাহলে কি বললাম, কে কোন পদে আছে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, বলছে সেনাবাহিনীর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। আর একটা কথা, তোমরা অনেকেই বলছো দাদা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নাকি মুখস্থ রাখতে পারছো না। দেখো আমি তোমাকে একটা কথা বলি, একটা জিনিস মাথায় রাখবে, কোনো একটা কিছু, কোনো একটা ভিডিও তুমি যখন মুভি দেখো, সেই মুভিটা তোমার ভালোই মাথায় থাকে। কেন মাথায় থাকে? কারণ তুমি সেটা ভালো করে শুনছো, ভালো করে দেখছো। এবার দেখো এই যে জিকে গুলো পড়বা কি করে তুমি, তুমি যদি ভালো করে শোনো, ভালো করে দেখো, তার সাথে মুখে মুখে যদি একটু বলো না, তাহলে দেখবা 50% পড়াটা তোমার এখান থেকে মাথায় থেকে যাবে। বাকি 50% তুমি পিডিএফ দেখে রিভিশন করে নেবে, সারাদিনে একবার হোক দুবার হোক যে কয়বার তুমি পারো, মোদ্দা কথা তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো প্রতি 7 দিন অন্তর অন্তর বা 3 দিন অন্তর অন্তর তুমি কি করবা, একটা নির্দিষ্ট সময় বার করবা, 4-5 ঘন্টার, সেই সময়টাই তুমি কি করবা, যে 3 দিনে যা পড়েছো সেটা আবার রিভিশন করে নেবা। রিভিশন কিন্তু মাস্ট বস, রিভিশন তোমাকে করতেই হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বললাম, যে সেনাবাহিনীর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উপেন্দ্র দ্বিবেদীকে। আমি যতটা পারবো তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে মাথায় তুমি কিভাবে রাখতে পারো সেই বিষয়টাই আমি বলে দেবো। তাহলে তুমি এই প্রশ্নটায় মাথা রাখবে কি, যে সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে উপেন্দ্র দ্বিবেদী। সেনাবাহিনীর কথা বলছে উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে? বলছে মোদি মন্ত্রিসভা কি, মোদি মন্ত্রিসভা 2024-এ কতজন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে এই যে মোদি মন্ত্রিসভা 2024-এ 7 জন, কতজন? 7, মাথা রাখবে। মোদি মন্ত্রিসভায় 7 জন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 নাম্বার প্রশ্ন বলছে দেখো, যে ধনলক্ষ্মী ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাই ধনলক্ষ্মী ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে অজিত কুমার কে নিযুক্ত করা হয়েছে। কি বললাম? কে, অজিত কুমার কে, ধনলক্ষ্মী ব্যাংক। এইভাবে মাথায় রাখবা, যে পয়েন্টটা দিয়ে তোমার মাথায় থাকে তুমি সেই পয়েন্টটা দিয়ে তুমি মাথায় রাখার চেষ্টা করবা, সেটা তুমি নিজে খুঁজে নিবা যে কোন মানে ওয়ার্ডস দুটো মাথায় রাখলে পরে তোমার প্রশ্নটা মাথায় থাকে। তুমি পরীক্ষার সময় যদি আসে এই প্রশ্নটা, তুমি মাথায় রাখবা কি হবে, যে ধনলক্ষ্মী ব্যাংকের কথা বলছে আর কে রয়েছে লাস্টে উত্তরে এই অপশানে, মানে যেটা অজিত কুমার হোক বা সুজিত কুমার হোক, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে কে, এইটুকু দিয়ে তুমি মাথায় রেখে দিলে, বুঝতে পারলে? অজিত কুমার কে। মুখস্থর মাথায় রাখার বিষয়টা কিন্তু তোমার, আমি শুধু একটু বলে দিতে পারি যে কিভাবে তুমি করতে পারো, কিন্তু পড়তে হবে তোমাকে। দেখো পরে 4 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো তেসাম পংটে কি বলছে, তেসাম পংটে কোন রাজ্য বিধানসভার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন? অরুণাচল প্রদেশ। মাথায় রাখবে, তেসাম পংটে তিনি অরুণাচল প্রদেশ হচ্ছে রাজ্যের বিধানসভার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। বলছে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসাবে কততম ভারতীয় নৌবাহিনীর কমান্ডার গ্রহণ করেন? 26তম। মাথায় রাখবে, কি বললাম? অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী নৌবাহিনীর 26তম ভারতীয় নৌবাহিনীর কমান্ডার হিসেবে গ্রহণ করেন, ঠিক আছে? তারপরে দেখো বলছে প্রধানমন্ত্রী মোদির মুখ্য সচিবের নাম কি, যাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? তিনি হলেন ডক্টর পি.কে. মিশ্র। কি বললাম? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বর্তমানে কে? পি.কে. মিশ্র, পি.কে. মিশ্র। বলছে জাতীয় পাট বোর্ডের সচিব হিসাবে কাকে নিযুক্ত করেছে? শশী ভূষণ সিং। খুব ভালো প্রশ্ন, মাথায় রাখবে। জাতীয় পাট, ঠিক আছে, পাট বোর্ডের সচিব হিসাবে শশী ভূষণ সিংকে নিযুক্ত করা হয়েছে। বলছে কে 4 বছরের জন্য জিএসটি আপিল তোমার হচ্ছে ট্রাইব্যুনাল এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? মাথায় রাখবে, জিএসটি আপিল ট্রাইব্যুনালের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় কুমার মিশ্র। কি বললাম? সঞ্জয় কুমার মিশ্র। বলছে দেখো রেমন্ডের এমডি, বলো রেমন্ডের এমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গৌতম হরি সিংহানিয়া, ঠিক আছে? গৌতম হরি সিংহানিয়াকে রেমন্ডের এমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে। বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এজেন্সির মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি, সোলার এনার্জির জন্য মহাপরিচালক হলেন মোহাম্মদ রিহান। মোহাম্মদ রিহান মাথায় রাখবে। যে আয়ুষ মন্ত্রকের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কি মন্ত্রক? আয়ুষ। আয়ুষ দিয়ে প্রশ্নটা মাথায় রাখবে যে আয়ুষ মন্ত্রক সুবোধ কুমার, আয়ুষ মন্ত্রক সুবোধ কুমার পরিচালক। ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্ন দেখো, বলছে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপার কে হয়েছেন? তাহলে প্রথম মহিলা স্নাইপার বর্ডার বিএসএফ এর জন্য হয়েছেন সুমন কুমারী। মাথায় রাখবে, সুমন কুমারী বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপার হয়েছেন। বলছে দেখো কে? আইএফএফসিও অর্থাৎ ইন্ডিয়ান ফার্ম কি বলছে ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটর লিমিটেড। ঠিক আছে, একটু মাথায় রাখো এই নামটা, যে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটর লিমিটেডের পরিচালক হিসাবে নিযুক্ত করেছে বিবেক বিপিন দাদাকে। বিবেক বিপিন দাদা। তুমি এটা মাথায় রাখবে যে আইএফএফসিও, কি বললাম? আইএফএফসিওর পরিচালককে নির্বাচিত হয়েছেন বিবেক বিপিন দাদা। ঠিক আছে, একটু মুখস্থ করে নিবা। আর একটা কথা বলি, যদি দেখো কোনো জায়গা হয়তো ধরো লিখেছি ঠিক, বা আমি হয়তো একটু শব্দ কোনো একটা ভুল হয়ে গেছে, একটু মানিয়ে নিবা তুমি। ঠিক আছে, নিজে দেখো তুমি। আর একটা কথা বলি, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, আমাকে কল করতে পারো, সমস্যা মানে সরাসরি তুমি যেই আমাকে কল করো না, আমি কলটা কিন্তু রিসিভ করি। ঠিক আছে, কারণ তুমি সবসময় আমাকে ফ্রেন্ড মনে করবা, ফ্রেন্ডলি ভেবে আমার সঙ্গে পড়াশোনা করো, প্রিপারেশনটা চালিয়ে যাও। কোনো সমস্যা হলে ছোটোখাটো বিষয় হোক, তুমি যদি এমন আছে যে দাদা তুমি হচ্ছে 30কে 5 দিয়ে ভাগ করতে পারছো না, এরকমটাও যদি মানে কথার কথা বলছি, এরকম কিছু যদি হয়তো তুমি পারছো না, এবার যদি মনে মনে লজ্জা পাও যে আমি স্যারকে মানে দাদাকে জিজ্ঞাসা করব কি ভাববে না ভাববে, এত সহজটা জিনিসটা বুঝতে পারলাম না, এবার দেখো এটা কিন্তু পেলে হবে না। ঠিক আছে, তোমাকে এটা কিন্তু লজ্জার কোনো ব্যাপার নেই। আমি সবসময় আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি ফ্রেন্ড বলি, কারণ এখানে তুমি ফ্রেন্ডলি হিসাবে থাকবা। কোনো ছোট্ট কোনো সমস্যা হলেই আমাকে তুমি এসএমএস করবা অথবা কল করতে পারো। দেখো কোন প্রশ্নটা পড়ে নিলাম, 14 নম্বরের প্রশ্নটা পড়বো। বলছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এটা মাথায় রাখবে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কপিল সিবাল। ঠিক আছে, কপিল সিবাল তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। বলছে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মাথায় রাখবে জন স্লেভেনকে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেখো বলছে কে ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? জেঠা আহির। কি বললাম? জেঠা আহির তিনি ভারতীয় জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 17 নম্বর প্রশ্নটা বলছে দেখো, হু কর্তৃক 77তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে কমিটির চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করেছে? অপূর্ব চন্দ্রকে। তাহলে এই যে WHO হু কর্তৃক 77তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের চেয়ারপারসনকে, মানে বিশ্ব স্বাস্থ্য সমাবেশ এই কমিটির চেয়ারপারসন কে হয়েছেন? অপূর্ব চন্দ্র। মাথায় রাখবে। দেখো 18 নম্বর প্রশ্ন বলছে নাসার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডেভিড সালভাগনি। হ্যাঁ, নামটা মাথায় রাখবে, ডেভিড সালভাগনিকে নাসার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার হিসেবে নিযুক্ত করা হলো, ডেভিড সালভাগনিকে। হ্যাঁ, দেখো দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুশীল কুমার সিংকে। দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে সুশীল কুমার সিংকে নিযুক্ত করা হয়েছে। দেখো বলছে পরেরটা, 30শে জুলাই পর্যন্ত লোকপালের সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 30শে জুলাই পর্যন্ত লোকপালের সচিব হিসাবে নিযুক্ত হয়ে আছেন প্রদীপ কুমার ত্রিপাঠী। কি বললাম? প্রদীপ কুমার ত্রিপাঠী। দেখো 20টা প্রশ্ন আমরা করে নিয়েছি। তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে অ্যাপার্টমেন্টস অ্যান্ড রেজিগনেশন অর্থাৎ কে কোন পদে আছে এই টপিকটা থেকে, আর বাকি আর 20টা হয়তো গুরুত্বপূর্ণ 20টা কি 22টা হতে পারে। ঠিক আছে, এই 20-22টা প্রশ্ন, 20 অথবা 22, ঠিক আছে, 20-22টা প্রশ্ন কিন্তু আমরা সেটা হচ্ছে পার্ট 2টা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তুমি নিয়ে নেবা, কারণ আগামীকাল তো তোমার আবার অন্য একটা টপিক চলে আসবে, সেই টপিকটা দেখবো। বুঝতে পারলে? চলো এবার আমরা জিকেটা দেখে নিই।
আদমশুমারি অর্থাৎ জনগণনা, এই টপিকটা আমরা দেখে নেব। দেখো বস, এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই, ঠিক আছে? সেই জন্য বলবো যে এই টপিকটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আর একটা কথা বলবো যে তুমি আমার কথা শুনছো এবং তুমি নিজে বলো, সাইডে যদি তোমার লোক থাকে বা সে হাসাহাসি করে কি কাদাকাদি করে, সেই দিকে তোমার চিন্তা ভাবনা করলে হবে না। আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে এবং তার সাথে তুমি নিজেও বলার চেষ্টা করো। দেখো একটা জিনিস কি আমি মনে করি, যে কোনো কিছু যদি আমি ভালো করে বুঝতে চাই, তাহলে সেই জিনিসটা যদি আমি ভালো করে দেখি এবং আমি যদি ভালো করে শুনি, তার সাথে আমি নিজেও যদি বলি, তাহলে কিন্তু সেই জিনিসটা বেশি মাথায় থাকে। সেই জন্য বলবো নিজে পারলে একটু আমার সঙ্গে বলবে। চলো প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট দেখো, বলছে 1830 সালে ভারতীয় একটি শহর ঢাকায় প্রথম হেনরি ওয়াল্টারের দ্বারা আদমশুমারি পরিচালনা করা হয়েছিল। আচ্ছা, ঢাকা ভারতের একটি শহর মানে 1830 সালের কথা বলছে, সেই জন্য ঢাকা তখনকার মানে একটি ভারতের শহর ছিল কিন্তু, ঠিক আছে? তাই বলছে 1830 সালে। কত সাল? আর একটা জিনিস দেখো, এখানে দেখো গোল গোল করে দেওয়া আছে না, এই মানে শব্দগুলো গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো দিয়ে তুমি এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারো, সেই জন্য এগুলো আমি গোল করে দিয়েছি। তাহলে এখানে মাথায় রাখবে 1830 সালে ঢাকায় হেনরি ওয়াল্টারের দ্বারা আদমশুমারি করা হয়েছিল। আর তারপরে বলছে দেখো, হেনরি ওয়াল্টারকে ভারতীয় আদমশুমারির জনক বলা হয়। তাহলে কাকে ভারতীয় আদমশুমারির জনক বলা হয়? হেনরি ওয়াল্টারকে ভারতীয় আদমশুমারির জনক বলা হয়। প্রথম পয়েন্ট আমাদের মাথায় থাকলো, 1830 সালে ওই ঢাকায় হেনরি ওয়াল্টার আদমশুমারি করেছিলেন, তাই হেনরি ওয়াল্টারকে জনক বলা হচ্ছে ভারতের আদমশুমারি। ব্যাস গেল। পরের পয়েন্টে দেখো, বলছে 1872 সালে গভর্নর জেনারেল লর্ড মেয়র শাসনকালে সম্পূর্ণ ভারতে অসাময়িকভাবে বা অনিয়মিতভাবে আদমশুমারি পরিচালিত হয়। তাহলে ভারতে প্রথম অনিয়মিত বা অসাময়িকভাবে তোমার হচ্ছে আদমশুমারি পরিচালিত হয়েছিল কত সালে? 1872 সালে। কোন গভর্নর জেনারেল আমলে? লর্ড মেয়র আমলে। বুঝতে পারলে? পরের পয়েন্ট বলছে দেখো, যে ভারতে প্রথম পূর্ণ আদমশুমারি, মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম পূর্ণ আদমশুমারি বা নিয়মিত আদমশুমারি পরিচালিত হয়েছিল 17 ফেব্রুয়ারি 1881 সালে। কত সালে? সালটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। 1881 সালে ভারতের প্রথম পূর্ণ আদমশুমারি হয়েছিল। আর তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড রিপন, ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখবে এই আদমশুমারি মানে এই যে লর্ড রিপনের শাসনকালে এই আদমশুমারির কমিশনার কে ছিলেন? কোন কমিশনার দ্বারা গৃহীত হয়েছিল? সেই কমিশনারটার নামটা মাথায় রাখবে, ডব্লিউ.সি. প্লোডেন। কি বললাম? ভারতের যে প্রথম পূর্ণ আদমশুমারি হয়েছিল, কোন কমিশনার দ্বারা গৃহীত হয়েছিল সেটি? ডব্লিউ.সি. প্লোডেন কমিশনার দ্বারা গৃহীত হয়েছিল। বলছে স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয় কবে? স্বাধীন ভারতের কথা বলছে, তাহলে তুমি বলবে 1951 সালে 9ই ফেব্রুয়ারি। মাথায় থাকবে 1951 সালে 9ই ফেব্রুয়ারি প্রথম জনগণনা হয়, মানে স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়। তখন জনগণনা কমিশনার কে ছিলেন? আর.এ. গোপাল স্বামী। কি বললাম? আর.এ. গোপাল স্বামী। কোন অ্যাক্ট দ্বারা? 1948-এর অ্যাক্ট বা আইন অনুযায়ী। জনগণনা সম্পর্কিত তথ্য সংবিধানের কত নং ধারায় রয়েছে? এটা তুলে দিয়েছি, মাথায় রাখবে যে 246 নং ধারায় জনগণনা সম্পর্কিত তথ্য আমরা সংবিধানে দেখতে পাই বা বর্ণিত আছে। বুঝতে পারছে? এবার দেখো সংবিধানের যে ধারাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা এটা 246 নং ধারা এটা পড়িনি। এবার এটা পড়িনি তাই কি আমরা কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুমি ঠিক এদিক ওদিক করে পেয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। বুঝতে পারছো? সব টোটাল তুমি পেয়ে যাবে এই 60টা দিনের মধ্যে। সেই জন্য বলছি কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থাকবা। পরের পয়েন্ট দেখো, বলছে ভারতের জনসংখ্যার ইতিহাসে 1921 সালকে মহাবিভাজনের বছর হিসাবে উল্লেখ করা হয়। তাহলে ভারতের জনসংখ্যার ইতিহাসে 1921 সালকে, কোন সালকে? 1921 সালকে মহাবিভাজনের বছর হিসাবে উল্লেখ করা হয়। সেই সময় দুর্ভিক্ষের প্রভাবে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়েছিল। জনসংখ্যা কোথায় বাড়বে? আর 1971 সালে সেই সময় কী হয়েছিল? জনসংখ্যা হ্রাস পেয়েছিল। কতটা হ্রাস পেয়েছিল? -0.31% হ্রাস পেয়েছিল।
ঠিক আছে, তার সাথে মাথায় রাখবে দেখো 1911 থেকে 21 সালে কি বললাম, 1911 থেকে 21 সালে জনসংখ্যা বৃদ্ধির হার অনুসারে পশ্চিমবঙ্গের শতকরা -2.91% জনসংখ্যা হ্রাস পেয়েছিল। এই তথ্যটা আমি তুলে দিয়েছি কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম দিয়েই দিতে পারে ধরো পরীক্ষায়, সেই জন্য এটা তুলে দিলাম। মাথায় রাখবে যে 1911 থেকে 21 সালে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল, -2.91%, এতটা হ্রাস পেয়েছিল। ঠিক আছে, এবার চলে আসি 2011 জনগণনা। দেখো 2011 সালে যে জনগণনা, সেই জনগণনা একটা স্লোগান ছিল। স্লোগানটা কি, যে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। মাথায় রাখবে 16টি ভাষার মাধ্যমে এটি গণনা করা হয়েছিল। এই 2011 সালের জনগণনাটা না 15তম জনগণনা, 15তম জনগণনা। স্বাধীনতার পর বললে কিন্তু 7তম জনগণনা। যদি বলে 2011 সালের জনগণনা কততম জনগণনা, 15তম জনগণনা অ্যান্সার করবে। যদি বলে 2011 সালের জনগণনা কততম মানে স্বাধীনতার পর কততম জনগণনা, 7তম। মাথায় রাখবে। দেখো প্রতি 10 বছর অন্তর অন্তর তো জনগণনা হয়। 11তে হয়েছে, 21-এ হওয়ার কথা ছিল, কিন্তু 21-এরটা হয়নি, জানোই করোনা ভাইরাসের কারণে 21-এরটা হয়নি। 21-এরটা ছিল 16তম, যেটা 24 সালে হওয়ার কথা আছে। এবার দেখা যাক হয় কি হয় না। ঠিক আছে, মাথায় রাখবে। আর 2021-এর যে জনগণনাটা হওয়ার কথা ছিল সেটা স্বাধীনতার পর 8তম, বুঝতেই পারছো। এবার দেখো 2011 সাল মানে 11 সালের জনগণনা সম্পর্কে আমরা জেনে নেব। 2011 সালের জনগণনাটা মানে যে কমিশনার ছিলেন, কোন কমিশনার দ্বারা গৃহীত হয়, এটা হচ্ছে CM চন্দ্রমৌলি। মাথায় রাখবে 2011 সালের জনগণনার কমিশনার ছিলেন CM চন্দ্রমৌলি। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব ছিল সব থেকে কম। কি বললাম, 2011 আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্য, অরুণাচল প্রদেশ রাজ্যের জনঘনত্ব বলেছে, জনসংখ্যার ঘনত্ব মাথায় রাখবে সব থেকে কম। আবার দেখো পরের প্রশ্ন বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা, এটা তো বুঝতেই পারছো যে 121 কোটি 2011 অনুযায়ী। ঠিক আছে, দেখো পরের পয়েন্ট কি বলছে, যে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল। ঠিক আছে, কি বললাম, যে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে লাক্ষাদ্বীপ হবে। 92.28%, পার্সেন্টেজগুলো মাথায় রাখবে। ঠিক আছে, লাক্ষাদ্বীপে মহিলা সাক্ষরতার হার কত, মাথায় রাখবে 88.28%। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে কেরল রাজ্যে, 93.91%। আর যদি বলে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ কোন রাজ্যে, সেটাও এই কেরলা রাজ্যে, 91.98%। আর সর্বনিম্ন সাক্ষরতার হার বিহারে 2011 অনুযায়ী 63.7%। কেমন, দেখো পরের পয়েন্টটা কি বলছে, বলছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য কোনটি, সিকিম। আর সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ঠিক আছে, জনসংখ্যাটা মাথায় রাখার অত যুক্তি নেই, মাথায় রাখতে হয়। ঠিক আছে, নাও রাখতে পারো, অসুবিধা নেই, শুধু মাথায় রাখবে যে সর্বাধিক জনবহুল রাজ্য হলো 2011 অনুযায়ী উত্তরপ্রদেশ, আর সর্বনিম্ন বলে ন্যূনতম যদি বলে জনবহুল রাজ্য, জনবহুল কিন্তু, ঠিক আছে, তখন সিকিম হয়ে যাবে। দেখো পরের পয়েন্ট, 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, পুডুচেরি। মাথায় রাখবে সর্বাধিক লিঙ্গানুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি, মানে 1000 জন পুরুষে তোমার 1037 জন মহিলা। আর সর্বনিম্ন তোমার লিঙ্গানুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ, 1000 জন পুরুষে 618 জন মহিলা। ঠিক আছে, দেখো 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাতযুক্ত রাজ্যের কথা বললে কেরল, 1000 জন পুরুষে 1084 জন মহিলা। সর্বনিম্ন তোমার হচ্ছে লিঙ্গানুপাতযুক্ত রাজ্য হলে হরিয়ানা উত্তর হবে, যে 1000 জন পুরুষে 879 জন মহিলা। ঠিক আছে, এক মিনিট, দেখো পরের পয়েন্ট বলছে, দেখো 2011 সালের জনগণনা অনুসারে ভারতে প্রতি
1000 জন পুরুষের জন্য কতজন মহিলা? 940 জন। এটা সম্পূর্ণ ভারতের কথা বলছে, যে ভারতে প্রতি 1000 জন পুরুষের জন্য 940 জন মহিলা। বলছি দেখো 2011 সালের জনগণনা অনুসারে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট? 17.64%, মাথায় রাখবে, ঠিক আছে। আর বার্ষিক বৃদ্ধির হার বললে পরে সেটা 1.72%, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। বলছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের বিহার রাজ্যের প্রজনন হার সব থেকে বেশি। ঠিক, খুব ভালো পয়েন্ট, মাথায় রাখবে যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের বিহার রাজ্যের প্রজনন হার সব থেকে বেশি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%, মাথায় রাখবে, 74.04%। আর পুরুষ সাক্ষরতার হার বললে 82.14%। মহিলা সাক্ষরতার 65.46%। যে পার্সেন্টগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট জেলার সংখ্যা কয়টি? 640টি। বর্তমানে 742টি জেলা রয়েছে, মাথায় রাখবে। দেখো বলছে 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী শিশু লিঙ্গানুপাত কত ছিল? শিশু লিঙ্গানুপাত ছিল 1000 জন পুরুষ শিশুর প্রতি তোমার হচ্ছে 919 জন মহিলা শিশু, ঠিক আছে। আর 2011 সালে আদমশুমারি তথ্যানুসারে পশ্চিমবঙ্গের, মাথায় রাখবে, যে 48.75% পরিবারের ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশনে অ্যাক্সেস রয়েছে। খুব ভালো একটা প্রশ্ন, মাথায় রাখবে যে 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের 48.75% পরিবারের ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশনে অ্যাক্সেস রয়েছে, ঠিক আছে। দেখো পশ্চিমবঙ্গের মোট কর্মক্ষম জনসংখ্যার 33.3% প্রান্তিক কার্যালয়ে জড়িত। খুব ভালো তথ্য, মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের মোট কর্মক্ষম জনসংখ্যার 33.3% প্রান্তিক কার্যালয়ে জড়িত, যা 6 মাসেরও কম সময় ধরে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। বলছে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 32% শহরাঞ্চলে বাস করে। 2011 অনুযায়ী যদি বলে ভারতের সবথেকে শিক্ষিত জেলা কোনটি? সার্চিপ কোন রাজ্যের মধ্যে পড়ছে? মিজোরামের মধ্যে পড়ছে। দেখো সর্বোচ্চ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সর্বোচ্চ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে দিল্লি, উত্তর হয়ে যাবে। বলছে 2011 আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত? ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ তোমার 31.16%। আর যদি তোমার পশ্চিমবঙ্গের শহুরাঞ্চলের বসতি কত সেটা বললে পরে 32%, ঠিক আছে। বলছে দেখো সর্বপ্রথম জনগণনা চালু হয় কোথায়? সেটা হচ্ছে সুইডেনে। সর্বপ্রথম বিশ্বের মধ্যে বলছে সর্বপ্রথম জনগণনা চালু হয় সুইডেনে কত সালে? 1749 সালে, মাথায় রাখবে। সর্বপ্রথম 10 বছর পর পর জনগণনা চালু হয় ইউএসএ, কত সালে? 1790 সালে, ঠিক আছে। এই সালগুলো একটু মাথায় রাখবে। চলো আমাদের শেষ হয়ে গেছে জনগণনা বা আদমশুমারি। এই টপিকটা কেমন লাগলো দেখো। এরকমভাবে যে টপিকগুলো করবো সবই কিন্তু এরকম ডিটেলসে আমি করানোর চেষ্টা করি। সেই জন্য বলবো এই সমস্ত পিডিএফ পাবে। যদি কেউ মনে করো যে দাদা পিডিএফগুলো প্রিন্ট আউট করে নেবো, তাও করে নিতে পারো। সব A4 সাইজের মানে কাগজে লেখা আর কি। চলো এবার আমরা ম্যাথ ক্লাসটা দেখে নিই। আগের দিন আমরা নাম্বার সিস্টেমের পার্ট 1 ক্লাসটা করে নিয়েছি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি। তা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা এই যে নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব এই টপিকটা না মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার মধ্যে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন ঢোকাতে হবে। আর এটা যদি না ঢোকে, তুমি যদি বুঝতে না পারো, তার জন্য দায়ী আমি। হয়তো আমি তোমাকে ঠিকঠাক বোঝাতে পারিনি। তাই আজকে আমি আবারও এই টপিকটা তুলে বেশ কিছু প্রশ্ন তুলেছি। আর আজকে আমি আগের দিন থেকে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু তোমার কাজ ভালো করে মনোযোগ সহকারে শুনে বিষয়গুলো বুঝে নাও। চলো প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। এই একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তা বলছে এই যে সংখ্যাটির 6-এর স্থানীয় মান এবং 4-এর প্রকৃত মানের পার্থক্য কত? পার্থক্য মানে দাদা বিয়োগফল কত? তুমি সঙ্গে সঙ্গে দেখছো যে সংখ্যাটা কত দাদা? সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে 5 6 4 3 1। 6-এর স্থানীয় মান। আচ্ছা স্থানীয় মান মানে কি? স্থানীয় মান মানে কোন স্থানে রয়েছে বলো তো? 6টা কোন স্থানে রয়েছে? আমরা ছোটবেলায় শিখেছিলাম একক, দশক, শতক, হাজার। তাহলে 6টা হাজারের ঘরে রয়েছে। কত?
6,000, 6,000, তাহলে 6-এর স্থানীয় মান 6,000, বোঝা গেল। 4-এর প্রকৃত মান। আচ্ছা, কোনো সংখ্যার, মাথায় রাখবে, কোনো সংখ্যার মধ্যে কোনো একটা ডিজিটের প্রকৃত মান চাইলে পরে সেই ডিজিটটাই হয়, মাথায় রাখবে। যদি এখানে 5-এর প্রকৃত মান বলতো 5ই হতো, 3-এর প্রকৃত মান বলতো 3ই হতো, 4-এর প্রকৃত মান বলেছে 4ই হবে, আর এদের পার্থক্য বলেছে তাই বিয়োগ করে দেবো। সঙ্গে সঙ্গে 6,000 থেকে 4 বেরিয়ে গেলে তুমি বিয়োগ করবা না, তুমি বলবা যে 5,900, আর এদিকে 96, 5,996। আর তুমি যদি বিয়োগ করতেও অসুবিধা হয়, তুমি অপশন দেখেই বলবা যে 6,000 থেকে 4 গেলে 999 জিন্দেগিতে হবে না, 2ও কোনোদিন হবে না, 5,600 হবে না, 3 অপশন 3 উত্তর হতে বাধ্য। এইগুলো তোমার ব্রেনের মধ্যে চলবে, ঠিক আছে। দেখো পরের প্রশ্নটা বলছে একটি 3 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক। অঙ্ক আর কিন্তু তোমার সংখ্যা আলাদা। দেখো এই নিয়ে আমি একটা ম্যাথ ম্যারাথন ক্লাসে তৈরি করেছি, সেটা আজকেই তুমি পাবে। হচ্ছে সন্ধ্যের দিকে হয়তো ক্লাসটা পেয়ে যাবে, রেডি হয়ে গেল আমি বাছাই করে, মানে একটা ম্যাথের ম্যারাথন। দেখো আমি দেখলাম যে একদিনে সম্ভব না, মোটামুটি আমাকে সম্পূর্ণ ম্যাথ যদি তোমাকে আমি বেসিক থেকে বুঝিয়ে দিতে চাই, তাহলে তার জন্য 3টে ম্যারাথন ক্লাস করতে হবে 1.5 ঘন্টার করে, ঠিক আছে। 1.5 ঘন্টার করে 3টে ম্যারাথন ক্লাস দেবো, তাহলে পরে পুরো ম্যাথের বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু তৈরি করে নিয়েছি, দেখো আজকে সন্ধ্যেবেলার দিকে পেয়ে যাবা। তো এখানে বলছে একটি 3 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল। আচ্ছা 3 অঙ্কের সংখ্যা বোঝা গেল। এবার বলছে অঙ্কের যোগফল, এই এক একটা অঙ্ক, এই অঙ্কের যোগফল ওরা বলছে 14। আচ্ছা দেখো তো 6,000, 10,000, 14, এখানে কিন্তু হচ্ছে না, 14 হচ্ছে না, 3টে অঙ্ক যোগ করলে 14 হচ্ছে না, অপশান 2 আমাদের বেরিয়ে গেল। চলো অপশান টেস্ট করে নিই। আচ্ছা 3 আর 4-এও কিন্তু 14 হচ্ছে, তাই না? 8 আর 2 10 আর 4 14, তাহলে অপশান 2 বাদে 1 3 4-এর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। অপশান টেস্ট করলে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা। বলছে যদি দশক, কি বলছে দেখো, একক, দশক, শতক। বলছে যদি দশক এককের দ্বিগুণ হয়, এককের ঘরে যে অঙ্কটা থাকবে দশক নাকি তার থেকে দ্বিগুণ। তা চলো দেখে নিই। অপশান 1 তুমি ভুলে যাও, এককের ঘরে 6 রয়েছে, দশকের ঘরে 4, তাহলে 4 কি 6-এর দ্বিগুণ? কোনো দিন না, আর 2 তো হলোই না। চলো এবার আমরা দেখব 3 আর 4-এর মধ্যে এককের ঘরে যে সংখ্যা রয়েছে তার থেকে দশকের ঘরের সংখ্যাটা নাকি তার থেকে দ্বিগুণ। দেখো 2-এর দ্বিগুণ কি 8 হয়? কোনো দিন না, এটা উত্তর হতে বাধ্য 100%। বুঝতে পারলে? এইভাবে তোমার দিমাগে কিন্তু কাজ লাগাতে হবে, তাহলে পরে তুমি অঙ্ক চোখে দেখবার কিছুই ছিল না, অঙ্কটা তুমি পড়েই কিন্তু অ্যান্সার করতে পারলে। বিষয়টা বোঝা গেল? দেখো পরের প্রশ্ন বলছে 51 থেকে 100-র মধ্যে কয়টি যমজ মৌলিক সংখ্যা আছে? আচ্ছা তাহলে তোমাকে জানতে হবে দাদা এই যে যমজ মৌলিক সংখ্যা বিষয়টা কি। মাথায় রাখবে যে মৌলিক সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 2 হবে, মাথায় রাখবে যে দুইটি মৌলিক সংখ্যার মধ্যেকার পার্থক্য 2 হবে তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। উদাহরণ হিসাবে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে 51 থেকে 100-র মধ্যে বলেছে, তো 51 থেকে 100-র মধ্যে 2টি যমজ মৌলিক সংখ্যা রয়েছে। একটা রয়েছে তোমার ওই 59 একটা মৌলিক সংখ্যা, আর 61 একটা মৌলিক সংখ্যা, পরপর 2টি মৌলিক সংখ্যা, এদের পার্থক্য 2, তাহলে এটা একটা যমজ মৌলিক সংখ্যা। তারপরে তুমি বলবা আর আছে ওই তোমার হচ্ছে দেখো 71, হ্যাঁ 71 আর 73। দেখো 71 একটা মৌলিক, 73 একটা মৌলিক, আর এদের পার্থক্যও 2 আসছে, তাহলে এরাও একটা জোড়া মানে যমজ মৌলিক সংখ্যা। তাহলে এখানে একটা এক জোড়া, আর এখানে এক জোড়া বলতে কি এখানে একটি পেলাম আর এখানে একটি পেলাম, 2টি যমজ মৌলিক সংখ্যা পেলাম। অপশান 2 এখানে সঠিক উত্তর। এই ছোট ছোট বিষয় তোমাকে জানতে হবে, পরীক্ষায় চলে আসলে তুমি যদি নাই জানতে তাহলে তুমি কি করতে, যে 51 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, কি করতে? কিছুই কিন্তু করতে পারতে না। বিষয়টা বোঝা গেল? প্রত্যেকটা ছোট ছোট বিষয় আমি ম্যারাথনে তুলে দিয়েছি, ভালো করে বুঝে নিবা। অঙ্কে তোমার ভয় আমি একদম কাটিয়ে ছাড়বো। দেখো একজন ছেলে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা যোগ করলো। এই যে স্বাভাবিক সংখ্যা দেখা মাত্রই তোমার মানে স্বাভাবিক শব্দটা দেখা মাত্রই তোমার মনে পড়ে যাবে যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফলের দাদা একটা নিয়ম বলেছিল, যে শেষ যে সংখ্যা মানে যত পর্যন্ত বলেছে সেই সংখ্যাটা লিখব, গুণ দিয়ে তার পরের সংখ্যাটা লিখব, আর 2 দিয়ে ভাগ করে দেব। সঙ্গে সঙ্গে তুমি বলবা 10 হলো
21 10 210 কত হলো? 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল 210। একটা জিনিস মাথায় রাখবে, পাটিগণিতের অঙ্ক না হেব্বি সোজা, শুধু পড়তে পড়তে যাও, অঙ্ক বসাতে বসাতে যাও, উত্তর অটোমেটিক বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখো বলছে তবে সে একটি সংখ্যা 2 বার যোগ করেছে, যার কারণে যোগফল 215 চলে এসছে। আচ্ছা আচ্ছা, আসলে তো 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল 210। তাহলে সে এমন কোন সংখ্যাটা যোগ করলো যে 215 চলে আসলো? সঙ্গে সঙ্গে তুমি বলবা, এটা থেকে এটা বাদ দিয়ে বলবা যে সে 5টাকে ডবল ধরে নিয়েছে, মানে 2 বার ধরে দিয়েছে, সেই জন্যই তার 215 বেরিয়েছে। বোঝা গেল? একদম ইজি ছিল। দেখো বলছে একটি অশূন্য সংখ্যা, অশূন্য মানে কি, মানে শূন্য ধরা যাবে না, শূন্য বাদে যে কোনো একটা সংখ্যা নাও এবং তার অনন্যকের 20 গুণের, দেখো তুমি মানে পড়তে পড়তে যাও আর পাতাতে পাতাতে যাবে। বলছে একটি অশূন্য সংখ্যা, আমরা থোড়ি জানি অশূন্য সংখ্যাটা কি। ঠিক আছে, শূন্য বাদে তুমি যে কোনো একটা নিতে পারো, তবে তুমি এখানে এক্স নাও, আমি বোঝানোর জন্য তোমাকে বলছি। একটি অশূন্য সংখ্যা তুমি এক্স নিলে, বলছে এবং তার মানে এই অশূন্য সংখ্যাটার অনন্যক। আচ্ছা, অনন্যক বিষয়টা কি বলতো দাদা? যেমন 2 একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা তো, বা স্বাভাবিক সংখ্যা বলতে পারে, এর অনন্যক হবে 1/2। জাস্ট তাকে উল্টে দিলেই অনন্যক বেরিয়ে যাবে। 5-এর অনন্যক কত? 1/5। 7-এর অনন্যক কত? 1/7। বুঝতে পারলে? জাস্ট শুধু তুমি উল্টে দেবে, তাহলে এক্স এর অনন্যক 1/x হয়ে যাবে। বুঝতে পারলে? এবার বলছি তার অনন্যকের 20 গুণ, এই অনন্যকের 20 গুণের যোগফল, মানে সংখ্যা এবং তার মানে সংখ্যা এবং তার এই অনন্যকের 20 গুণের যোগফল নাকি ওরা বলছে 9। তাহলে সংখ্যাটি কত? এই হচ্ছে তোমার পাতালে। এবার তুমি দেখো এই সমাধান করতে যাবা না, এক্স টেক্সট এসে চলে যাবে। ঠিক আছে, এটা তুমি এভাবে না করে তুমি অপশনের দিকে চলে যাবা। পরীক্ষা তুমি একটা জিনিস মাথায় রাখবে, সব সময় ব্রেনটাকে কাজে লাগবে। পরীক্ষার খাতায় কিন্তু আমাদের পরীক্ষক খাতা চেক করবে না যে তুমি অঙ্কটা সঠিক করে মিলিয়েছো কি তুমি আন্দাজে টিক মেরেছো। ঠিক আছে, সেখানে আমরা কিন্তু আন্দাজে মারছি না, মানে আমি তাই বলছি। হ্যাঁ, তুমি কেউ যদি আন্দাজে টিক মেরে সঠিক উত্তরটাই ঠিক মেরে আসে, সেও কিন্তু সেই একই নাম্বার পাবে, তার জন্য কিন্তু সে 0.7 0.5 পাবে না। বুঝতে পারছো আমার কথাটা? সেই জন্য অপশান দিয়েছে আমাদের কি করতে, অপশানকে নিয়ে আমরা খেলবো, অপশান দিয়ে আমরা অ্যান্সার করব অঙ্ক না করে। তুমি সাপোজ ধরো যে এখানে সংখ্যাটি চেয়েছে আর এক্স সমান তো আমরা সেই অশূন্য সংখ্যাটা ধরেছি, তাহলে তুমি মনে করো যে এক্স সমান -5, প্রথমটাই ধরো। তাহলে -5 তুমি যদি ধরো, দেখো 5-এর সাথে 20 কেটে 4 হয় -4, আর এদিকে তো এক্স সমান -5, তাহলে -5 আর -4 যোগ করলে কি হয়? -9 হচ্ছে, কিন্তু ওরা শুধু 9 বলেছে, +9। তার মানে আমরা মাইনাস ধরবো না, শুধু +5 মানে -5 ধরবো না। যদি আমরা এটা +5 ধরতাম তাহলে আমাদের উত্তর চলে আসতো। দেখো তুমি একটু দেখে নাও, আমি একটু এই মানে ক্লাসটা একটু আসতে বলছি এই কারণেই, কারণ অনেকে আমাকে কমেন্ট করছো দাদা আমি নাম্বার সিস্টেম বুঝিনি, সেই জন্য। দেখো এখানে তুমি যদি 5 ধরো, দেখো 5-এ 5-এ কাটলে +5 ধরো, তাহলে এখানে 4 হচ্ছে, 5 আর 4 9, এদিকেও 9। বুঝতে পারলে? অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো 17 থেকে 457 পর্যন্ত কয়টি সংখ্যা 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য? এই উভয় দ্বারা বিভাজ্য বললে যে সংখ্যা দুটো থাকবে তাদের লসাগু করবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা যে 3 আর 5 দুটোই মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল হয়ে যায়। তাহলে 3 আর 5-এর লসাগু দাদা 15 হয়ে গেল। বোঝা গেল? তার মানে এই যে 417 থেকে 457-র মধ্যে 15-র কয়টি গুণিতক আছে, তাহলে আমরা বলতে পারবো যে 3, 5 উভয় দ্বারা বিভাজ্য, ব্যাস আর কিচ্ছু না। তাহলে আমরা কি করব, সঙ্গে সঙ্গে যে পর্যন্ত গিয়েছে ওরা সেই সংখ্যাটাকে তুলে নিয়ে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যার লসাগু আমরা পেলাম 15, সেই লসাগু দিয়ে ভাগ করব। সঙ্গে সঙ্গে বলবা 3 15 45, মানে 30 বসালে এখানে 450 একবারে আমরা করে দিলাম, তাই না? তাহলে বলবো যে এর মধ্যে 457 পর্যন্ত 30টি তোমার হচ্ছে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা রয়েছে, যেগুলো এবার দেখো অপশানে কিন্তু বস, অপশানে দেখো 30 রয়েছে। অনেকে কি করবে, চপ করে 30 উত্তর দিয়ে চলে আসবে, কিন্তু 30 উত্তর দিলে হবে না। আমরা 30টা পেলাম কত পর্যন্ত? 457, যেটা শুরু হয়েছে 1 থেকে
457 পর্যন্ত 30টা 15র গুণিতক রয়েছে, সেইটাই আমরা ভাগ করে বার করলাম। কিন্তু আমাদের বলেছে 17 থেকে নিতে, তার মানে 1 থেকে 17র মধ্যে কিন্তু একটা 15র গুণিতক বেরিয়ে গেছে, মানে নিজে 15 নিজেই কিন্তু বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে একটা বাদ দিয়ে তুমি বলবা 29 উত্তর হবে অপশান 1। বুঝতে পারছো? তোমাদের মাঝে দেখো অনেকেই কিন্তু মানে বলেছো কমেন্ট করে, সেই জন্য আমি একটু আসতে বলছি। আবার অনেকের সমস্যা হচ্ছে, কেউ ধরো এগুলো সব ইজি জানো, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করে বেরিয়ে যাচ্ছ। তোমাদের যদি মনে হয় যে সময়টা নষ্ট হচ্ছে, তাহলে তোমরা স্কিপ করে চলে যাও, ঠিক আছে? আর যারা বুঝতে চাইছো তাদেরকে আমি শুধু বলছি, আমি সেই জন্যই বলছি যে যে তোমরা একটু ভালো করে বুঝে নাও, যারা বোঝোনি। আগের দিন কমেন্ট করেছিল আমাকে অনেকেই। দেখো এই যে একটা মান বার করতে বলেছে, এটা পৌনপুনিকের অঙ্ক, কিন্তু ওই যে তোমার এই যে মাথার বার তুলে 9 বসা ওসব কিছু আমরা করব না, ঠিক আছে? আমরা সিম্পল যোগ, যে সিম্পল যেমন যোগ হয় সেরকম, সিম্পল যেমন বিয়োগ হয় সেরকম করব। দেখো এটা তো কিছু নেই, আগে যোগ আছে, তাহলে এটা যোগ, এটা বিয়োগ, এটা যোগ, তাহলে আগে যোগে যোগে যোগ করে সেখান থেকে বিয়োগ করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা 0.4, 6-এর মাথায় বার, মাথায় রাখবে যে অঙ্কটার মাথায় বার থাকবে না, সেটা বারবার রিপিট হবে, সেটাকে তুমি 2-3 বার লিখে দিবা, ব্যাস, আর কিচ্ছু না। যেটার মাথায় বার থাকবে সেইটুকুনাই তুমি বারবার লিখবে, মানে বারবার বলতে গিয়ে 2 বার এক্সট্রা লিখবে, বোঝা গেল? এবার এইটা তুমি যোগ করবা 0.3 আর 33-এর মাথায় বার, তাহলে 33 লিখলে, আর একবার লিখলে, 2 বার লিখলে, এইটুকু যোগ করো। দেখো 9 9 9 9, সবই তো 9 হলো, এখানে 7 হচ্ছে 0.0। এবার এখান থেকে তুমি এটা বাদ দেবে, দেখো কি লিখবে, 0.589-এর মাথায় বার, তাহলে 89 রিপিট হবে। এবার এইটুকু বিয়োগ করে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে হয়তো তুমি একটু বুঝতে পারছো না, 9 থেকে 9 গেলে 0, এখানে হচ্ছে 1 হচ্ছে, এখানে দেখো 0, এখানে গেলে হচ্ছে 1, এখানে হচ্ছে 2.0, তাহলে দেখো 0.2 10, আবার এদিকেও 10 কিন্তু, তাই না? তারপরে 2, তারপরে 10 10 করে রিপিট হচ্ছে, তাহলে আমরা বলবো কি উত্তর বেরোলো, 0.2, তারপরে 1010। আরও তুমি ওদিকে বসলে পরে সেটাও 10ই হতো, মানে দেখতে পাচ্ছি যেটা ডবল মানে বারবার আসছে তার মাথায় তুমি বার দেবে 10, মানে 10 দেখো বারবার আসছে, তাহলে আমরা উত্তর নেব 0.210। ওই 10 বারবার আসছে বলে 10 মাথায় বার দিয়ে দেবো, তাহলেই বোঝাচ্ছে যে 10 বারবার করে আসতেই থাকবে, আসতেই থাকবে। অপশান যদি আমরা দেখি, অপশান 3এই রয়েছে, সঠিক উত্তর করে দিয়ে চলে আসবো। দেখো বলছে এই যে কিছু সংখ্যা এইভাবে গিয়েছে, 1 যোগ 1 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 4, এইভাবে 100 পর্যন্ত মানে পদ গিয়েছে। তাই এই 100 পর্যন্ত পদের অভিব্যক্তিটির মান কত, মানে এইগুলো যদি তুমি সবগুলো যদি এক জায়গায় মানে জুড়ে দাও, যোগ করো, তাহলে তার মানটা কী হবে সেটাই তোমাকে জানতে চাই। সিম্পল, তুমি একটা জিনিস দেখো, 100 পর্যন্ত গিয়েছে, তুমি কি করবা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, তুমি জোড়া দেখবা, জোড়া বার করবা। দেখো প্রথম জোড়া কি 1 - 2, আর পরের জোড়াটা আছে 3 - 4, মাঝখানে যোগ ছিল। এবার দেখো এই যে 1 - 2 এদের পার্থক্য কত, তুমি বলো -1, 3 - 4 পার্থক্য কত, -1। তার মানে তুমি কি বুঝতে পারছো, মানে প্রত্যেকটা জোড়া দেখো এই 100 পর্যন্ত 50টা জোড়া হবে, তাই না? 2 দিয়ে ভাগ করে সঙ্গে সঙ্গে বলবা যে 50খানা জোড়া রয়েছে, আর এই 50খানা জোড়ায় প্রত্যেক জোড়া থেকে যদি -1 করে বেরোয় আর মাঝে যোগ থাকে, তাহলে 50খানা -1 যোগ করলে কি হয়, 50 - 50 হয়। একদম ইজিভাবে তুমি অ্যান্সারটা করে নিবা, অপশান 1 এখানে উত্তর হয়ে যাবে। দেখো পরেরটা বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গুণফল কত। এবার তুমি তো জানোই যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, কিন্তু ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা যদি না জানো বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যদি না জানো, তাহলে অ্যান্সার করতে পারবা না। মাথায় রাখবা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4, গুণ করলে 8 আমাদের সঠিক উত্তর, অপশান 3। দেখো একটি সংখ্যা, চলো একটি সংখ্যা 2টি অঙ্ক নিয়ে গঠিত, যেমন বলবে আমরা সেরকম পড়বো আর বসাতে বসাতে যাব, তাহলে তুমি খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝে করতে পারবে। একটি সংখ্যা বেশ ভালো কথা, 2টি অঙ্ক নিয়ে গঠিত, একটা দুটো অঙ্ক বলছে, যার যোগফল মানে অঙ্কের যোগফল নাকি 8, বেশ ভালো কথা। তুমি অপশানের দিকে তাকিয়ে দেখে নিবা, দেখবা যে এখানে দেখতে পাচ্ছি অপশান 2 পর্যন্ত দুটোরই যোগফল 8 আছে, যদি কোনটা ধরো এখানে 3 আর 4 থাকতো, তাহলে 7 হতো, এটা উত্তর বা অপশন বাদ হয়ে যেত। মানে এইভাবে নিজেকে মানে যাচাই, মানে কি বলবো, অপশন টেস্ট করে নিবা, ব্রেনটাকে কাজে লাগাবা। বলছে সংখ্যাটির সাথে, এই যে পুরোটা তো সংখ্যা, দুটো অঙ্ক নিয়ে একটা সংখ্যা হয়েছে, এই সংখ্যাটির সাথে যদি আমরা 18 যোগ করি,
তাহলে নাকি অঙ্কগুলি বিপরীত হয়ে যায়। মানে তুমি সাপোজ 1 নম্বরটা নাও, যদি আমি এখানে 26 বসাই, এর সাথে নাকি এই 18টা যদি যোগ করে দিই তাহলে নাকি বিপরীত হয়ে যায়, মানে 6টা এখানে চলে আসবে, বিষয়টা বোঝো, আর 2টা এখানে চলে আসবে, 62 হবে। তা তুমি বলো, তুমি তো এসব কিচ্ছু করবে না, তুমি এখন বেসিকটা জেনে গেলে তুমি সঙ্গে সঙ্গে কি করবা, অপশনে চলে যাবা। তুমি দেখবা যে 26-এর সঙ্গে 18 যোগ করলে কি তোমার এর উল্টোটা 62 আসে, তুমি বলবা না দাদা আসে না, তাহলে হবে না। পরেরটা দেখো, 35-এর সাথে যদি তুমি 18 যোগ করো তাহলে এর উল্টোটা 53 আসে, হ্যাঁ অবশ্যই আছে। 5 আর 3 8 আর 5 13, 3 হাতে 1, 1 দিয়ে 5 হচ্ছে, একদম এটাই আমাদের উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? খুব সহজেই কিন্তু তুমি সমাধান করতে পারবে। বলছে দেখো, যদি একটি সংখ্যা অন্য সংখ্যার 4 গুণের চেয়ে, বেশ ভালো কথা, একটি সংখ্যা, দেখো তুমি বেসিক নিয়মে যদি যাও কি করবা, ওরা বলছে যে যদি একটি সংখ্যা আমরা এক্স ধরলাম আর একটা সংখ্যা আমরা ওয়াই ধরলাম, অন্য সংখ্যার 4 গুণ মানে 4x একবারে করলাম, 4 গুণের চেয়ে 3 বেশি, কত বেশি? 3 বেশি, এটা সমান তো আমরা বলতে পারি একটি সংখ্যা অন্য একটি সংখ্যার 4 গুণের থেকে 3 বেশি, তাই না? সেইটাই আমরা করলাম। এবার বলছে তুমি এইটুকু যদি নির্ণয় করো, বার করো, সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এই যে মানে লেটারগুলোকে একদিকে নিয়ে আসবা, এক্স মাইনাস 4y ইজ ইকাল টু 3, তাই তো? এবার দেখো, এবার আবার ওরা বলছে যে যেখানে দুইটি সংখ্যার যোগফল 33, ওরা বলছে দুইটি সংখ্যা, একটা এক্স ধরেছিলাম আর একটা ওয়াই ধরেছিলাম, এদের যোগফল বলছে ওরা 33। চলো এবার আমাদের উত্তর হয়ে চলে আসবে, অঙ্ক আমাদের পাতানো হয়ে গেছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি দেখো এখানে যে কোনো একটা তুলে দাও, তুমি যদি এক্সটাকে তুলে দাও, দেখো এখানে মাইনাস করতে হবে, সবগুলো মাইনাস করে দিলে প্লাসে মাইনাসে এক্সটা উঠে গেল, এখানে মাইনাসে মাইনাসে যোগ হচ্ছে যেহেতু, তাহলে মাইনাস চিহ্ন থাকবে আর যোগ হবে। দেখো 4খানা ওয়াই আর 1খানা মাইনাস, মানে 4খানা মাইনাস ওয়াই আর 1খানা মাইনাস ওয়াই, তাহলে 5খানা মাইনাস ওয়াই। একটু বোঝো, হ্যাঁ বস, বুঝতেই পারছো সেট আপটা ভালো না। আর 33 থেকে যদি তুমি 3 বাদ দাও 30, মাইনাস 30, কিন্তু এখানে মাইনাস চিহ্নটা রয়েছে, একটু বুঝে নিতে হবে। তাহলে -5y সমান -33, আমি একটু মুছে দিলাম, -5y সমান -33। এবার দেখো মাইনাস মাইনাস কেটে গেল, 33 নয় সরি 30, 33 থেকে 3 বেরিয়ে গেল, তাহলে 5 দিয়ে এটা কাটলে 6, তাহলে ওয়াই সমান আমরা 6 পেয়েছি। ওয়াই সমান যদি আমরা 6 পাই, আর একটা সংখ্যা আমরা এক্স ধরেছিলাম, এক্স সমান কত পাবো, দুটি সংখ্যার যোগফল 33 বলেছে, 33 থেকে 6 গেলে 27, তাহলে একটা 27 আর একটা 6। এই হচ্ছে অঙ্কের নিয়ম, কিন্তু আমাদের ওইসব নিয়মে যাওয়ার সময় নেই, আমরা ডাইরেক্ট অপশন যেহেতু দিয়েছে, অঙ্ক আমাদের 50% ওরা করে দিয়েছে, জাস্ট 50% তোমার দিমাগটা কাজে লাগিয়ে শুধু অ্যান্সারটা টিক দেওয়া যতক্ষণ। সঙ্গে সঙ্গে বলছে দেখো, একটি সংখ্যা অন্য সংখ্যার 4 গুণের থেকে 3 বেশি, একটি সংখ্যা এর 4 গুণের থেকে 3 বেশি, এর 4 গুণের থেকে 3 বেশি, দেখো 4 ছক 24 আর 3 27, অপশানে একবারই হয়ে যাচ্ছে, এখানে কোনো দিন হবে না। 12-র সাথে তুমি যদি 4 গুণ করে যদি 3 যোগ করো, কোনোদিন 21 আসবে না। 7-এর সঙ্গে 4 গুণ করে তুমি 3 যোগ করো, কোনোদিন 26 আসবে না। দেখো 8-এর সঙ্গেও 4 গুণ করে 4টা 32 উপরে চলে যাচ্ছে, 25 আসবে না। অপশন আমাদের প্রথমেই একবারে তোমার হয়ে গেছে, কিচ্ছু করার প্রয়োজন নেই। বলছে দেখো এই পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসে বস, ঠিক আছে, ভালো করে বুঝবা, একদম ইজি প্রশ্ন। বলছে একটি পরীক্ষায় 50টি প্রশ্ন নিয়ে গঠিত একটি 50 নাম্বারের একটি পরীক্ষা হচ্ছে, তা বলছে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে দেওয়া, মানে একটা প্রশ্নের মান 1। আর তুমি যদি একটা ভুল প্রশ্নের উত্তর করো, তাহলে উত্তর ভুল করলে হাফ নাম্বার তোমার কাটা যাবে, একদম আমাদের এই ডব্লিউবিপি এক্সামের মতো, যেখানে 85-তে হয় সেখানে ওরা 50-এ করে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো ওরা বলছে যে সমস্ত প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করেছিল একজন পরীক্ষার্থী, সে 41 নাম্বার পেয়েছে। কত পেয়েছে? 41 পেয়েছে, ঠিক আছে, মাথায় রাখবা। বলছে যে আমাদের জানতে হয়েছে কি, সঠিক উত্তর দিয়েছিল এমন প্রশ্নের সংখ্যা কত। অপশনে চলে যাও, অপশন দেখে আমরা চট করে করব, অপশনগুলো রাখলাম, তুমি শুধু মাথায় রাখবে ওই যে ওখানে লেখা ছিল ওটা মাথায় রাখবে যে 41 নাম্বার পেয়েছে। কত নাম্বার? 41 নাম্বার। পরীক্ষাটা কতর মধ্যে? 50-এর মধ্যে। এইভাবে লিখি, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। 50-এর মধ্যে সে 41 পেয়েছে। তাহলে যদি সে 46টা প্রশ্ন সঠিক করতো, আমাদের সঠিক প্রশ্ন কয়টা করে সেটা জানতে হয়েছে, 46টা সঠিক করতো, 46 নাম্বার, তাই তো, 46 নাম্বার। আর তুমি বলবা যে তাহলে 50-এর থেকে 46 গেলে থাকে 4, 4খানা ভুল করেছে, 4খানা ভুল মানে 2 নাম্বার কাটা, 46 থেকে 2 বাদ দিলে 41 হয় না,
এটা ভুল। তার মানে বেশি হচ্ছে, দেখো 42 হচ্ছে, এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। 42 হচ্ছে মানে 46 ধরে 42 আছে, তার মানে 46-এর কম হবে। 46-এর কম হলে পরে তোমার হয়তো 41টা সঠিক হতে পারে। সঙ্গে সঙ্গে তুমি বলবা যদি আমরা 44 ধরতাম, 44টা সঠিক প্রশ্ন করতো, তাহলে তো সে 44 নাম্বার পেতো। তাহলে ছখানা বাদ থাকছে 50-এর মধ্যে, 6টা প্রশ্নের জন্য সে হাফ নাম্বার করে, মানে 3 নাম্বার, মানে সে 3 নাম্বার ওই নেগেটিভ মার্কিংয়ের জন্য বাদ যাচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা 41। হ্যাঁ, একদম ঠিক, 44 উত্তর হতে বাধ্য। বুঝতে পারলে? দেখো পরের অঙ্কটা কি বলছে, একটি সংখ্যা 3টি অঙ্ক নিয়ে গঠিত। বেশ ভালো কথা। 3টি অঙ্ক নিয়ে গঠিত, বলছে যাদের যোগফল, এই যে অঙ্ক 3টির যোগফল নাকি 17। বলছে মাঝেরটি অন্য দুটির যোগফলকে 1 দ্বারা অতিক্রম করে। মাঝেরটা, মাঝে যেটা থাকবে, অন্য দুটো যোগ করে 1 দ্বারা অতিক্রম করে, কি অতিক্রম করে মানে বেরিয়ে যায়, পার হয়ে যায়। মানে দেখো অপশান 1-এরটা দেখো, 4 আর 4 8, 8 আর তার সাথে 1 যোগ করলে 9। এটা কিন্তু ওরা ঠিক মতো পাতিয়েছে, এই পর্যন্ত ওরা ঠিক করেছে। এবার বলছে যদি সংখ্যাগুলিকে বিপরীত করা হয়, মানে এইটাকে যদি উল্টে দেওয়া হয়, বিপরীত মানে কি, এটা তুমি হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, নিচের অপশনটা দিয়ে বোঝো। এই যে সংখ্যাটা, এটাকে বিপরীত মানে কি, 3টা এপাশে এদিকে আসলো, 9 তো এখানে থাকছে, 5 এপাশে, তাহলে তুমি বলবে এর বিপরীত হচ্ছে 3 9 5। তাহলে দেখো আমরা প্রশ্নটাই তো পড়া হলো না, যদি বিপরীত করা হয় কই গেল, হ্যাঁ, তাহলে সংখ্যাটি এত দ্বারা মানে 396 দ্বারা হ্রাস পায়, মানে হ্রাস পায় মানে কমে যায়। ব্যাস, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না, তুমি প্রশ্নটা একবার বুঝতে পারলে হয়। বলছে এই যে সংখ্যাটা না, এই সংখ্যার থেকে তুমি সংখ্যাটা যদি উল্টে লেখো, তাহলে নাকি তোমার হচ্ছে যে উল্টে লিখলে যা হবে, এবার এই সংখ্যাটা আর উল্টে লেখাটার মধ্যেকার পার্থক্য তোমার এই কত 300 কত জন্য দেওয়া হয়েছে, 96 না কত দিয়া, এই আচ্ছা কিছুই না। তুমি সঙ্গে সঙ্গে বলবা 4 উল্টে দিলে কি হচ্ছে, 494 হচ্ছে। এবার 494 থেকে 494 গেলে কোনোদিন 396 হয় না পার্থক্য। এটাকে উল্টাও, উল্টালে পরে হয় 3 9 5। এবার দেখো 593 থেকে 395 গেলে 396 পার্থক্য হয়, কোনোদিন হয় না, হবে না। চলো এটা দেখো, এটা তো হবেই না, তুমি বুঝতেই পারছো যে 681, এগুলো কিছু করা লাগবে না, তুমি মানে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা এদের পার্থক্য। 600 আর 100-র পার্থক্য কোনোদিন তোমার হচ্ছে 396 হয় না। অপশান 4 আমাদের উত্তর হতে বাধ্য। তুমি দেখো 692 আছে অপশান 4-এ, উল্টে লেখো, তাহলে এখানে 2, এখানে 9, এখানে 6, এদের পার্থক্য ওরা বলছে 300 কত 96 হচ্ছে। দেখো 12 থেকে 6 গেলে পরে ইউনিটে এককের ঘরে 6 আসছে, মানে এটা উত্তর হবে। বুঝতে পারছো বিষয়টা? দেখো পরের অঙ্ক বলছে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 8 যদি তাদের অনন্যক। আচ্ছা অনন্যক বিষয়টা কি মানে বুঝিয়ে দিয়েছিলাম আমি দাদা, যে কোনো সংখ্যার অনন্য 8-এর অনন্যক বলেছে, এটাকে জাস্ট উল্টে দিয়ে 1/8 বলবা। ঠিক আছে, জাস্ট উল্টে দিবা, তাহলেই অনন্যক হয়ে যাবে, সেটা সংখ্যাটা অনন্যকে পরিণত হয়ে যাবে। তো বেশ ভালো কথা, ওরা বলছে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল, বেশ ভালো কথা। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 8, তুমি অপশান দেখো। হ্যাঁ এখানে 8 হচ্ছে, এই পরেরটাও কিন্তু 8 হচ্ছে, বেশ ভালো কথা। এবার বলছে তাদের অনন্যকের যোগফল, তুমি কিন্তু ওইগুলো পাতিয়ে এক্স ওয়াই ধরে, দুটি স্বাভাবিক সংখ্যা এক্স একটা ওয়াই ধরে এইভাবে করার এখন আর সময় নেই, ওগুলো আগে হতো, এখন আর হয় না। ঠিক আছে, তুমি সঙ্গে সঙ্গে দেখবা অপশনে, সঙ্গে সঙ্গে দেখবা যে 8 আর এদের অনন্যক মানে 1/3 আর 1/5, এদের যোগ নাকি ওরা বলছে 5/18 না কত জন্য দেখলাম। সঙ্গে সঙ্গে বলবা যে এদের লসাগু হচ্ছে 15, তাহলে আর দুটি মৌলিক সংখ্যা মানে গুণফলটা লসাগু হয়, যোগফলটা হয় গসাগু, মানে ওপরে হয়। তাহলে 5 আর 3 8, 8/15 হচ্ছে, তাহলে 8/15 হচ্ছে এদের অনন্যকের যোগফল। ওরা সেটাই বলেছে, মানে অপশান একটাই আমাদের উত্তর। তুমি সঙ্গে সঙ্গে এগুলো দেখো, নিজের দিমাগে কাজ করবা। যেমন 6 আর 2-এর লসাগু কোনোদিন নিচে ভগ্নাংশের ওখানে 15 আছে, মানে তোমার অঙ্কটা কোথায় শেষ হবে জানো, তোমার অঙ্কটা হবে এইখানটায়, এই যে এইটুকুতে 15 আছে না, তুমি সঙ্গে সঙ্গে যখন মানে প্র্যাকটিস করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে। 5 আর 3 আর 5-এর লসাগু 15 হয়, 6 2-এর হয় না, 4 4-এর হয় না, আর এইগুলি কোনোটি না, এসবে যাবোই না আমরা। অপশান 1 আমাদের উত্তর হতে বাধ্য। বুঝতে পারলে? তোমার কিচ্ছু করবে না, তুমি শুধু জাস্ট, যারা আর কি মানে এইসব অঙ্ক এক্সপার্ট হয়ে গেছে, তারা কিন্তু অঙ্কতে শুধু এইটুকু দেখবে, এই 15টা দেখবে আর অপশান 3টে দেখবে, আর কিচ্ছু দেখবে না, অ্যান্সার করে দেবে। চলো দেখো বলছে একটি 2 অঙ্কের সংখ্যা, তার অঙ্ক 2টির যোগফলের 4 গুণ। বলছে অঙ্কগুলিকে উল্টিয়ে, বেশ ভালো কথা, আমরা পড়তে করতে যাই, পড়তে পড়তে যাই। দেখো 2 অঙ্কের সংখ্যা, বেশ, তার অঙ্ক 2টির যোগফল যেটা হবে যোগফলের 4 গুণ, অঙ্ক 2টির যোগফলের 4 গুণ, হ্যাঁ
4 গুণ হচ্ছে অঙ্কটিকে উল্টিয়ে যে সংখ্যাটি তৈরি হয় তা আসলে সংখ্যার চেয়ে 27 বেশি। অঙ্কটিকে যদি উল্টিয়ে যে সংখ্যাটা তৈরি হবে তা আসলের থেকে কত বেশি? 27 বেশি। ব্যাস তুমি দেখো প্রথমটা, তুমি দেখো কোন সংখ্যা, মানে অপশানটাই মিলছে যে দুইটি সংখ্যা, এই দুইটি অঙ্ক, 2 অঙ্কের একটি সংখ্যা, দুইটি অঙ্কের যোগফলের 4 গুণ। আচ্ছা দেখো এই যে এটা যোগ করো 2 27, তো আমি একটু বড় করে লিখি, তাহলে এদের দুইটি অঙ্কর যোগফল কত? সঙ্গে সঙ্গে বলবা দুইটি অঙ্কের যোগফল দাদা 9 আসছে। এই 9 এর 4 গুণ, 9 লিখলাম কেন, 4 হবে। 9 এর 4 গুণ কত? 36, তাই না? 9 এর 4 গুণ 36। তাহলে এটা কি মানছে? ওরা মানছে না, প্রথম অপশন হচ্ছে না। ভালো করে বুঝতে হবে কিন্তু তোমাকে অঙ্কটা। বলছে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্ক দুইটির যোগফলের 4 গুণ। একটি 2 অঙ্কের সংখ্যা মানে এই সংখ্যাটার হচ্ছে তার অঙ্ক দুইটির যোগফলের নাকি 4 গুণ। 7 আর 2 9, 9 গুণ 4 মানে 36 আসছে। ওফ, 36 আসছে। তাহলে এ পাশে 27 বা 36, এটা কি ঠিক? ঠিক না, ওরা ভুল বলছে। দেখো 36টা যদি আমরা উত্তর ধরতাম, একটি সংখ্যা তার অঙ্ক দুইটির যোগফলের 4 গুণ নাকি সেইটাই। দেখো 4 নং 36, 36, 36, অপশন 2 আমাদের উত্তর, কিচ্ছু করবো না। বুঝতে পারলে? আর আছে? আর নেই। চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই হলো। আমি একটু ছোট্ট করে যারা নাম্বার সিস্টেম, দেখো এই যে নাম্বার সিস্টেম কিন্তু বেশ বড় টপিক। এই টপিকে কিন্তু তোমাকে এই 2-4টে অঙ্ক করে কিন্তু তুমি মনে করো না যে তোমার এই টপিক ক্লিয়ার হয়ে গেছে। আমি শুধু বেসিকটা আগের দিন বোঝুনি বলে এই টাইপের অঙ্ক আগের দিন বোঝুনি, এই যে 4 গুণ 4 গুণ, তাই জন্য আমি একটু ইজি করে বোঝানোর চেষ্টা করলাম। যদি এবারও অনেকে যদি ডাউট থাকে, বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করবা। নেক্সট ভিডিওতে আমি এর থেকেও সহজ করে বোঝানোর চেষ্টা করব। কেমন? আর দেখো নাম্বার সিস্টেমে আর যে টপিকগুলো রয়েছে, আমি তোমার হচ্ছে ম্যারাথন ক্লাসে তোমার হচ্ছে আমি কনসেপ্ট যেগুলো ধরিয়ে দিয়েছি, মানে শর্ট ট্রিক্স, বেশিরভাগ ক্ষেত্রে আমি শর্ট ট্রিক্স বলে দিয়েছি। এখনকার যুগে তুমি শুধু কনসেপ্টের উপরে কাজ করবা। কনসেপ্ট জানা থাকলে পরে অঙ্ক কয়েক সেকেন্ডে অ্যান্সার করবা। ওটা সূত্র আমার আর কাজে লাগানোর দিন নেই, দিন শেষ। তাহলে এখন তুমি, আমি বলছি শোনো, নাম্বার সিস্টেমের উপরে আর 2-1টা ক্লাস হবে, 2 কি 3টে ক্লাস হবে। সেগুলো দেখো আমি ওই শেষের দিকে কিছু ডেট ফাঁকা আছে, ম্যাথের ক্লাস, জিকে ক্লাস, ওইগুলো এই জন্যই রেখেছি, যেগুলো আমাদের পড়ে থাকবে সেগুলো আমরা ওই সময় করে নেব। অথবা আমি তোমাকে প্র্যাকটিস সেট হিসাবে দিয়েও দিতে পারি এর মধ্যে দিয়ে। তুমি শুধু আমাদের সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকো, কখন কি আপডেট পাবা। আর একটা কথা আমি বলে নিই, যে দেখো হচ্ছে আমি যখন যে পিডিএফগুলো দিচ্ছি না, সেগুলো কিন্তু নিজে পড়ে একটু রিভিশন করে নেবা, ঠিক আছে? চলো, আর কি যেন বেশ বলতে চাইছিলাম, মনে পড়ছে না। যাই হোক, আমরা জিআই ক্লাসটা দেখে নিই, চলো। তো এবার আমরা দেখব কোডিং ডিকোডিং, অর্থাৎ এই সাংকেতিকরণ অসাংকেতিকরণে আজকে পার্ট 3টা দেখব। এখানে দেখো আমরা আগের দিন 2টো পার্ট দেখে নিয়েছি, আর আজকের এই ভিডিওতে আমরা 15টা প্রশ্ন আলোচনা করব। একটু তুমি নিজে প্র্যাকটিস করে নেওয়া, পিডিএফ তো পাচ্ছই, পিডিএফগুলো নিয়ে নিজে খাতায় এগুলো একটু প্র্যাকটিস করে নেবা। দেখো প্রথম প্রশ্ন বলছে, কোনো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় একাডেমিককে তোমার এটা লিখছে, আর এখানে বলছে যে বাউন্ডারিকে তোমার কি বলা হবে সেটা জানতে হয়েছে। সঙ্গে সঙ্গে তুমি দেখবা কি, দেখো এ থেকে ই হলো, সি থেকে বি হলো, আবার এ থেকে ডি হলো। ওলট পালট যখনই হচ্ছে তখন সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এটাকে লিখে নাও, লিখলে পরে ভালো বুঝতে পারবা। এ সি এ ডি ই এম আই সি, তাই তো, একাডেমিক। আর এখানে ওরা বলছে তার সংকেত কি, ই বি ডি, তোমার হচ্ছে বি, তারপরে হচ্ছে আবার ডি রয়েছে, তারপরে জে রয়েছে, তারপরে এন আর এফ। এবার তুমি এখানে দেখো যখনই ওলট পালট করে আসছে 4টে করে ভেঙে নিবা। এবার দেখো এর সঙ্গে, এবার উল্টো করে দেখো, এর সঙ্গে বি এর কি সম্পর্ক, দেখো এর পরে বি আসছে, সি এর পরে ডি, এর পরে বি, ডির পরে ই, বুঝতে পারলে? ইর পরে এফ, এম এর পরে এন, আই এর পরে জে, সির পরে ডি, ব্যাস হয়ে গেল। সঙ্গে সঙ্গে তুমি এটাকে 4 ভাগে ভাঙবা, তাহলে প্রথমে এদিকে 4টে লেটার হবে, তারপরে এদিকে 4টে লেটার হবে, ঠিক আছে? তুমি দেখো এখানে সবার ফার্স্টে কি আসবে, 4 নম্বরে এন আছে, তাহলে এন এর পরে ও সবার প্রথমে আসবে, ইউ ভি হবে, ও পি হবে, বি সি হবে। এবার তুমি এই 3টে দিয়ে দেখো, আগে তুমি এই 3টে দিয়ে চেক করে দেখবো অপশানে, যে অপশান যদি হয়ে যায় তাহলে এটাই আমাদের উত্তর হবে। দেখো ও ভি পি সি, দেখো ও ভি পি সি একটা, 2টো পেয়েছি। দেখো অপশান 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা হবে, এটা তো হবেই না, এক একটা হচ্ছে না, ওভিপিসি। এবার দেখো এর মধ্যে পৃথক কোনটা। আচ্ছা পরেরটাই কিন্তু আলাদা, ই আর জেড আছে। এবার আমরা যদি জানি যে ই আর জেডের মধ্যে কোনটা হবে সেটা দেখব। দেখো ই আর জেড, তুমি যদি দেখো এই 4টের মধ্যে
ওয়াইটা আগে আসবে, তাহলে ওয়াইয়ের পরে কি হয় তোমার হচ্ছে ওয়াইয়ের পরে কিন্তু তোমার জেড হবে, তাহলে পরে তুমি বলতে পারবা যে যার এখানে জেড আছে সেটাই উত্তর। কোনটা? হ্যাঁ, অপশান 2 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? দেখো একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষা এরকম থাকে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে, এত কিছু তোমার কোনো কিছু অনেকে এগুলো লিখে নিয়ে কোড নাম্বারগুলো লিখে নিয়ে কাটাকাটি করে সেসব করার কোনো যুক্তিই নেই। ঠিক আছে, সময়কে তুমি ভালোভাবে মানে ব্যবহার করতে শেখো। বেশি সময় যেটাই লাগবে সেখানে দেবো, যেখানে লাগবে না সেখানে আমরা দেবো না। দেখো ফুটবল আমাদের জানতে চেয়েছে, তুমি দেখছো যে ফুটবল সারা প্রশ্নের মধ্যে কোথায় এবং কতবার রয়েছে, তুমি বলছো এখানে একবার রয়েছে দাদা আর এইখানে একবার রয়েছে, ভালো করে দেখে নিবা, এই দেখা জিনিসটা যেন এড়িয়ে না যায়। তাহলে 2 জায়গায় রয়েছে। এবার এই যে দে প্লে ফুটবলের মানে সাংকেতিক কি এই 3টে, আর এইটা সাংকেতিক কি এইটুকু। তাহলে এবার দেখো এই যে এইটা আর এই 2 সাংকেতিকের মধ্যে ফুটবল কমন আছে, তাহলে এই 2 সাংকেতিকের মধ্যে এমন কোন সংকেত কমন আছে? পিও, দেখো পিও এর মধ্যে আছে, পিও উত্তর হয়ে গেল, কিচ্ছু করতে হবে না, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ঠিক একই রকম একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় একদম সঙ্গে সঙ্গে তোমার চোখ চলে যাবে, চেয়েছে আমাদের অর। অর আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে একবার আর কোথাও নেই, তাহলে এইখানে এই যে এগ অর মিল্ক এর সংকেত হচ্ছে এটা, তাই তো? তাহলে এখানে দেখবা এই যে সংকেতটার মধ্যে কোন সংকেতটা কেবল একবার রয়েছে? 5 একবার এখানে রয়েছে, হবে না। তাহলে 2 এখানে রয়েছে, হবে না। 4 কোথাও নেই, 4 আমাদের উত্তর হতে বাধ্য, অপশান 3 এখানে সঠিক উত্তর। বুঝতে পারছো? দেখো একটি সাংকেতিক ভাষায় এত এর অর্থ এটা একদম অ্যান্ড জানতে চেয়েছে, অ্যান্ড কোথায় রয়েছে এবং কতবার। তুমি দেখছো যে অ্যান্ড দাদা একবার দেখতে পাচ্ছি লাস্টে রয়েছে, টেবিল অ্যান্ড চেয়ার, এর মানে হচ্ছে এটা। 8 কি আছে? আছে, হবে না। 7 আছে, হবে না। 2 উত্তর, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হেল্পকে তোমার এটা লেখা হচ্ছে আর এটাকে গ্রান্টকে তোমার এটা লেখা হচ্ছে, তাহলে এখানে বলছে ফর্মসকে কি লেখা হবে? ঠিক আছে, তুমি সঙ্গে সঙ্গে দেখছো যে এইচ সমান ওরা 8 দিয়েছে, আসলে এইচ এর মানই তো 8। ই সমান 5, ঠিকই আছে। এল সমান 12, পি সমান 16, বাহ। তাহলে আমরা দেখবো যার যার মান সেটা তাই হবে। তাহলে এফ ও এম এস এই মানগুলো কিন্তু মাথায় রাখতে হলে বেশ ভালো হবে। এফ সমান তুমি বলবে 6, ও সমান হচ্ছে 15, এম সমান হচ্ছে 13 আর এস সমান হচ্ছে কত? 19। ব্যাস, 15, 6, 13, 19 তুমি সঙ্গে সঙ্গে বলবা, এই সরি 6, 15, 13, 19, 6, 15, 6, 15, দেখো অপশান 4 দেখো 6, 15, 13, 19 হচ্ছে, হ্যাঁ অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পেন্সিলকে যদি এটা লেখা হয়, ইরেজারকে এটা লেখা হলে তোমার এই শার্পনারকে কি লেখা হবে সেটা তোমাকে জানতে আছে। সঙ্গে সঙ্গে তুমি এখানে কি দেখতে পাচ্ছ যে দাদা পেন্সিলের পি, পি সমান ওরা 17 বলছে, কিন্তু পির মান তো 16, তার মানে ওরা 1 বাড়িয়ে সেটাকে 17 বলছে। ই সমান ওরা 7 বলছে, কিন্তু ই এর মান তো 5, 2 বাড়িয়ে ওরা 7 বলছে। এন সমান 14, কিন্তু দিয়েছে 17, তার মানে 14 সঙ্গে 3 বাড়িয়ে ওরা 17 করছে। তাহলে কি বোঝা গেল? যে প্রথম লেটারের ক্ষেত্রে 1 বাড়ালো, দ্বিতীয় লেটারের ক্ষেত্রে 2, তৃতীয় লেটারের ক্ষেত্রে 3 বাড়াচ্ছে, এইভাবে বাড়িয়েই যাচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি আর কিছু করবা না, তুমি চলে আসবে অ্যান্সারে। এস এর মান কত? 19। 1 মিনিট, এস এর মান 19, তুমি 1 বাড়াও, বাড়িয়ে বলবা 20 হবে। দেখো 20 দিয়ে শুরু, দেখো তার মানে আমরা ঠিক ধরেছি যে 20 দিয়ে শুরু, মানে যে নিয়মটা মানে লজিকটা ধরেছি সেটাই হবে। এবার তুমি দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো অপশানের দিকে তাকিয়ে, দেখো প্রায় প্রায় সবগুলোরই প্রথম দিককার সংখ্যাগুলো সেম রয়েছে, কিন্তু এইভাবে মেলাতে গেলে আমাদের বেশ সময় নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লাস্টের যে সংখ্যাগুলো কিন্তু সমান নেই, তাহলে লাস্টেরটা ধরলে আমাদের একবারে আনসার চলে আসবে। সঙ্গে সঙ্গে তুমি দেখবা একটা লেটারে এক করে বাড়ছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর লেটারে 8 বাড়বে, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা আর এর মান কত? 18, 18 আর 8 যোগ করলে 26 হয়ে যাচ্ছে। দেখো লাস্টে 26 রয়েছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এইভাবে তোমার ব্রেনটাকে কিন্তু চালাতে হবে এক্সামের সময়। দেখো পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে যদি এটা লেখা হয়, দেখো হ্যাঁ কনসেপ্টকে এটা লেখা হচ্ছে আর প্রবলেমটাকে এটা লেখা হচ্ছে, সলভটাকে তোমার কি লিখতে হবে সেটা তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো সি সমান ওরা 3, মানে সি এর মান 3, ও সমান ওরা ওই রেখেছে, এন সমান 14, সি সমান সি রাখলো, ঠিক আছে, মানে প্রথমটার মান নিচ্ছে পরের লেটার রাখছে, তারপরের মান নিচ্ছে তারপরের লেটার রাখছে, এইভাবে। তাহলে এস এর মান ওরা নেবে, এস এর মান কত বলবে? 19, পরের লেটারটা রাখবে 0, মানে 0 তো নয় ও,
এল সমান কত, তুমি বলবা এল এর মান 12, তারপর একটা ভি রেখে দাও, আর ই এর মান কত 5, তাহলে 19 0 12 ভি 5, 19 0 12 ভি 5 অপশান 2 রয়েছে। দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো একটি সাংকেতিক ভাষায় সেলকে 32, ফোনটাকে তোমার 58 হচ্ছে, আর বোল্টকে কি বলা হবে সেটা তোমাকে জানতে হবে। দেখো তুমি সেলটাকে ভেঙে দেখো যে কি নিয়মটা কি। সি সমান কত বলবা 3 5, এদিকে 12 12 একবারে বলে দিলাম 24, ঠিক আছে। তাহলে দেখো 24 আর এদিকে তুমি যদি 8 যোগ করো 32, তাই না? হ্যাঁ একদম ঠিক, ওরা যার মান তারই যোগ করে ওরা বসিয়ে দিচ্ছে। তাহলে তুমি এবার বসিয়ে দাও। দেখো BOLD এই টাইপের প্রশ্ন কিন্তু একটা পাবা, খুব ভালো করে মাথায় রাখবা। দেখো 2 ও সমান হচ্ছে তোমার 15, এল সমান 12 আর ডি সমান 4। দেখো সঙ্গে সঙ্গে যোগ করে বলবা 12 আর 4 কত 16, 18, 18 আর এদিকে 15 যোগ করলে 8 5 13, 33 হচ্ছে। কত হচ্ছে 33 হচ্ছে। 33 যদি আমরা দেখি অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? দেখো এখানে বলছে আর এর সংকেত কি, তুমি সঙ্গে সঙ্গে চলে যাবা আর কোথায় এবং কতবার রয়েছে। একবার দেখতে পাচ্ছি আর আছে, আর কিন্তু আর নেই, একবারই রয়েছে, ব্যাস। তাহলে এই যে বুকস আর মেনি, এই যে এর যে 3টে সংকেত, এই OIM কতবার আছে এবং কোথায় আছে, দেখো এই আছে, তাহলে হবে না। BS আছে কি, BS এই যে আছে, তাহলে ই উত্তর হবে, এই। চলো দেখো অপশান 4 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? এগুলো তুমি কিন্তু খুব সহজেই দিমাগ দিয়ে অ্যান্সার করতে পারবে। দেখো বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় তোমার এই যে সংখ্যাগুলোকে ওরা বলছে, সংখ্যাগুলোকে বলছে স্কুল এডুকেশন ইজ ফ্রি ইন ইন্ডিয়া। তারপর এটা বলছে তোমাকে আই ওয়েন্ট টু বিকাম গ্র্যাজুয়েট, এটার মানে তোমাকে জানতে আছে। এবার তুমি একটা সিম্পল জিনিস দেখো কি করে বুঝবা। দেখো 6 সমান স্কুলকে নিয়েছে, স্কুল মানে 1 2 3 4 5 6 একদম, তার মানে লেটারগুলো যোগ করে ওরা নিয়েছে। তুমি দেখো আই সমান 1 হয়, কোনো অপশানে কি 1 দিয়ে শুরু আছে? হ্যাঁ 1 দিয়ে শুরু আছে এবং দুখানা 1 দিয়ে শুরু আছে, মানে আমরা ঠিক ধরে নিয়েছি। বুঝতে পারছো? তাহলে 1 হবে। পরেরটা তুমি দেখতে পাচ্ছ ওয়েন্টেড 4, তারপরে 2, 1 4 2 দিয়ে কোনটা আছে, 1 4 2 দিয়ে কেবল 3 রয়েছে, আমাদের উত্তর হয়ে যাবে। দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অল 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 তোমাকে জানতে চাই অল কোথায় এবং কতবার। তুমি যদি একটু লক্ষ্য করো, এই যে অল দেখলাম, তাই না? অলকে লেখা হয় এইটা, তার মানে এই যে অল আর ফাইন, এর মধ্যে কিম KIM কোথায় এবং কতবার, এই যে আছে, তাহলে হবে না। আর ইউ কোথাও কি আছে? আর ইউ ভালো করে দেখবা কিন্তু, যেন একটা এড়িয়ে গেলেই মিস। আর ইউ নেই, তার মানে আর ইউ উত্তর। বুঝতে পারলে? তারপরে এসি আছে, এসি মনে হয় আছে, এই যে এসি আছে। বুঝতে পারলে? তাহলে আর ইউ কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। দেখো একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি হেলমেটকে তোমার এটা লেখা হয়, তাহলে এখানে বলছে বার্গারকে কি লেখা হবে। তুমি সঙ্গে সঙ্গে দেখো হেলমেট, HAMLET, এইটা আর ওই সংকেতটা MAH, তারপরে বলছে TEL। কিছু বুঝতে পারছো যে এই যে হেলমেটটা আর যে সংকেতটার মধ্যে কিছু বুঝতে পারছো? তুমি অবশ্যই বুঝতে পারছো। কি বুঝতে পারছো? দেখো উল্টে দিয়েছে, তাই না? এরকমভাবে হবে, এ পাশেরটা ও পাশে, ও পাশেরটা এই পাশে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা যে কটা থাকবে যে কটা সমান ভাগে ভাঙবা। হ্যাঁ তুমি আর ভাঙলাম না, আমি এখানেই দেখো। তাহলে BUR লিখেই করি যাতে বুঝতে পারবা। এটাকে তুমি এইভাবে উল্টাবা, তাহলে এখানে আরটা এপাশে আসবে, ইউ থাকছে, বি হবে। আর ইউ বি দিয়ে শুরু, তার মানে এটাও করতে হবে আমাদের, GER। তাহলে এটা কি হবে? REG। RUB দেখো, RUB হ্যাঁ অপশন 2 আমাদের সঠিক উত্তর, RUB। বুঝতে পারছো? পরের প্রশ্নটা কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে এটা সমান এটা হলে এটার মান কত। সঙ্গে সঙ্গে তুমি কি দেখছো? তুমি দেখতে পাচ্ছ এখানে দাদা এফ কে ওরা আই বলছে, তাহলে এফ এর পরে GH তারপরেই আই, মানে 1 ঘর 2 ঘর 3 নাম্বার ঘরটা। দেখো এ কে ওরা ডি বলছে, BCD হ্যাঁ 3 নাম্বার ঘর, এম কে PNOP 3 নাম্বার, মানে 3 করে এগিয়ে যাচ্ছে ওরা। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা আর এর পরে তুমি যদি 3 ঘর এগিয়ে যাও STU হবে আগে, তাই না? ইউ এর পরে VWX। দেখো তোমার হচ্ছে UX দিয়ে তৈরি, প্রথমেই রয়েছে। তুমি দেখো অপশানগুলো দেখলে কিন্তু আর তুমি করতে যাবে না, সঙ্গে সঙ্গে অপশান 2 করে দিয়ে চলে আসবা, তাই না? দেখো বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হিরোকে যদি 64 লেখা হয়, 5কে 42 লিখছে, 11 এর মানটা কী হবে? তুমি এখানে যে কোনো একটা ভেঙে দেখো। দেখো হিরোটাই তুমি যদি ভাঙো,
তাহলে হিরোর মানটা কি তুমি বলবা? এখানে হবে 26, 5 আর সমান হচ্ছে 18, ও সমান হচ্ছে 15। দেখো 15 আর 5 যোগ করলে হয় 20, 20 আর এখানে হচ্ছে 20, 40, এখানে হচ্ছে 50 আর এইটুকু যোগ করলে হচ্ছে 50, 14, তার মানে 64। একদম ঠিকই আছে 64, যার যার মান তাড়াতাড়ি মানই নিয়েছে। সঙ্গে সঙ্গে 11টা তুমি ভাঙবা, 11-এর মান হচ্ছে ই সমান 5 হলো, এল সমান 12, 5 আবার হবে ভি এর মান হচ্ছে 22, ই সমান 5 আর এন সমান হচ্ছে তোমার 14। ব্যাস এইটুকু তুমি যদি যোগ করো দেখো, দেখো 5 আর 5 10 আর 5 15, তাই তো 15 আর এদিকে হচ্ছে 15 30, 30 আর 40 50 60, 60 64 থেকে 1 কম 63, 1 কেন কমলাম, এখানে 15 ধরেছিলাম, 63 বলে তো অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি রুটিকে মাখন বলা হয়, এসব আমরা কিচ্ছু বলবো না, আমরা দেখবো যে কি জানতে চেয়েছে। বলছে তাহলে তাহলে কোনটির রং লাল? কোনটির রং লাল মানে দেখি তো এবার, লাল এই রক্তকে জল বলা হয়, রক্তের রং লাল, তার মানে ওরা রক্তকে কি বলছে এই ভাষায়, ওরা রক্তকে ওরা জল বলে, তাহলে জল আমাদের সঠিক উত্তর, জলের রং লাল। বুঝতে পারলে? চলো সাংকেতিকরণ অসাংকেতিকরণ পুরো কমপ্লিট হয়ে গেল। এই টপিক থেকে যে টাইপের প্রশ্ন আসবে না কেন তুমি পারবে, ঠিক আছে? এবার আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার্সের জিকে দেখে নেব। আগের দিন আমরা কলকাতা পুলিশ কনস্টেবলের 5টা ক্লাস, মানে 5টা ক্লাসে কিন্তু 5টা করে প্রশ্ন, 25টা প্রশ্ন আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার তুমি যদি বলো দাদা 25টা প্রশ্ন কেন, কারণ যে রিপিটেড প্রশ্নগুলো সেগুলো আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে? রিপিটেড প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমি ছেড়ে দিচ্ছি, কেননা আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা করাচ্ছি, আর রিপিটেড প্রশ্ন বারবার একই প্রশ্ন পড়ে তো কোনো আমাদের লাভ নেই। সেই জন্য আমরা রিপিটেড প্রশ্নগুলো ছেড়েই 300টা প্রশ্ন হচ্ছে তোমাদের 2018 থেকে 23 পর্যন্ত পুলিশ এক্সামে। আর সেই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রগুলো আমি যেভাবে ডিটেলসে করাচ্ছি তুমি এইভাবে শুধু মাথায় রেখে যাও, তারপরে দেখো। অনেকে জিকেতে মনে করে খুব টাফ, জিকে কমন পায় খুব কষ্টকর, কিন্তু সেই টাফ জায়গাটাই আমরা স্ট্রং করে নেব, বুঝতে পারছো? তাই আজকের এই ভিডিওতে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের প্রশ্নপত্রগুলো দেখব। 5টা প্রশ্ন তুলেছি। দেখো একটা প্রশ্ন ছিল যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? ভর বলে। কি বললাম? প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবে, মানে আমি যেগুলো তুলে দিয়েছি, যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে, ঠিক আছে? দেখো ভরকে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। ভর একটি স্কেলার রাশি, মাথায় রাখবে। চলো পরের পয়েন্টটা দেখো কি বলছে। বলছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকেই বস্তুর ভার বা ওজন বলে। তাহলে এটাও কিন্তু ভালো পয়েন্ট, মাথায় রাখবে, পরীক্ষা আসতে পারে, যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকেই বস্তুর ভার বা ওজন বলা হয়। ভার একটি ভেক্টর রাশি, আর ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। মাথায় রাখবে প্রযুক্ত বল সমান বস্তুর ভার ইন্টু ত্বরণ। কি বললাম? ভার নয়, সরি, এটা ভর হবে, হ্যাঁ ঠিক করে নিও। প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। এবার দেখো এটা আমরা কোথা থেকে জানতে পারি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি যে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। দেখো তারপরে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে দিয়েছি। এই যেগুলো আমি পয়েন্ট তুলছি না, এই যে এই তথ্যগুলো তুমি কোথা থেকে পাচ্ছ জানো? এগুলো হচ্ছে সম্পূর্ণ টেক্সট বুক থেকে বাছাই করে তোলা, বুঝতে পারছো? টেক্সট বুক মানে পাঠ্য বই, ঠিক আছে? পাঠ্য বই থেকে আমি যে তোমার হচ্ছে 2000 সালের আগেকার যে পুরনো পাঠ্য বই 9, 10 একসঙ্গে ছিল না, সেই পাঠ্য বই থেকে আমি বাছাই করে তোলা কিন্তু, ঠিক আছে? সেই জন্য বলছি ভালো ভালো পয়েন্ট আমি তুলে দিয়েছি, একটু মাথায় রাখার চেষ্টা করবে। দেখো বলছে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে বা ভূগর্ভে গেলে বস্তুর ওজন কমে যায়। কি বললাম? ভূপৃষ্ঠ থেকে তুমি যত ওপরের দিকে উঠবা ওজন কমে যাবে, বা যত নিচের দিকে যাবা ওজন কমে যাবে। কিসের জন্য হয় এটা? জি এর মানের কারণে। জি বলে তো অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? দেখো পরের পয়েন্ট মাথায় রাখবে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 হয়। তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কি হয়? 0। ভূপৃষ্ঠে বস্তুর ওজন সর্বাধিক। ভূপৃষ্ঠে বস্তুর ওজন সর্বাধিক। বলছে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কম। কি বললাম? নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে কোনো বস্তুকে নিয়ে গেলে বস্তুটির ওজন
বাড়বে। কি বললাম বুঝতে পেরেছো? নিরক্ষীয় অঞ্চলে যেহেতু তোমার অভিকর্ষজ ত্বরণের মান যদি কম হয়, তাহলে নিশ্চয়ই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে কি হবে, বস্তুটির ওজন বাড়তে থাকবে। মাথায় রাখবে যে চাঁদের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 1/6 ভাগ, মানে পৃথিবীতে যদি 6 হয়, চাঁদে গিয়ে সেটা 1 হয়ে যাবে। তার জন্যই বলছে যে চাঁদের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 1/6 অংশ বা ভাগ। বলছে কোনো কারণে জি এর মান শূন্য হলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভার বা ওজন শূন্য হয়ে যাবে। ঠিক আছে, জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যদি কোনো বস্তুর শূন্য হয়ে মানে শূন্য থাকে কোনো কারণে, তাহলে পরে বস্তুটার ওজন কিন্তু শূন্য হয়ে যাবে, কিন্তু ভরের কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, ভর হচ্ছে অবিনশ্বর। হ্যাঁ, জড় পদার্থ অবিনশ্বর, যেগুলো হচ্ছে পৃথিবী সৃষ্টির সময় যা ছিল এখনও তাই আছে, এগুলো ধ্বংস বা সৃষ্টি করা সম্ভব নয়। ঠিক আছে, মাথায় রাখবে। দেখো পরে আর একটা প্রশ্ন এটা এসেছিল যে ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? আমরা জানি যে শতদ্র নদীর উপরে, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। এবার দেখো গুরুত্বপূর্ণ কিছু জলবিদ্যুৎ প্রকল্প বা জলবিদ্যুৎ কেন্দ্রের নাম আমি তুলে দিয়েছি, সেগুলো কোন নদীর উপরে গড়ে উঠেছে এবং কোথায়, কোন রাজ্যের মধ্যে পড়ছে সেটাও আমি তুলে দিয়েছি। যেমন পাঞ্চেত জলবিদ্যুৎ প্রকল্প দামোদর নদীর উপর গড়ে উঠেছে, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ম্যাসেঞ্জার, ময়ূরাক্ষী মানে ম্যাসেঞ্জার আমি এগুলো লিখিনি, এগুলো সবই জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ প্রকল্প ময়ূরাক্ষী নদীর উপরে ঝাড়খণ্ডে অবস্থিত। উকাই, তাপ্তি গুজরাট। তেহরি ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে উত্তরাখণ্ডে। হীরাকুদ বাঁধও আসে কিন্তু, হ্যাঁ, যে হীরাকুদ বাঁধ বা হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প মহানদীর উপরে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ইদ্দুক্কি বাঁধ বা ইদ্দুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে? পেরিয়ার নদীর উপর গড়ে উঠছে, যেটা কেরল রাজ্যে অবস্থিত। মাথায় রাখবে। আচ্ছা, লোকটাকটা এটা তোলা হয়নি, ঠিক আছে, লোকটাকটা মাথায় রাখবে যে লোকটাক বাঁধ মণিপুরে অবস্থিত। কেমন? দেখো শ্রীশাইলাম, এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ, এটা কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে, অন্ধ্রপ্রদেশে। মাথায় রাখবে কপিলি উমং নদীর উপর গড়ে উঠেছে এই বিদ্যুৎ কেন্দ্রটা, যেটা হচ্ছে আসামে অবস্থিত। মেতুর জলবিদ্যুৎ প্রকল্প, এটা কাবেরী নদীর উপর গড়ে উঠেছে, তামিলনাড়ুতে অবস্থিত। দেখো পিপলকোটি, এই জলবিদ্যুৎ কেন্দ্রটা অলকানন্দা নদীর উপরে গড়ে উঠেছে, উত্তরপ্রদেশে রয়েছে। দেহাব হচ্ছে শতদ্র নদীর উপর গড়ে উঠছে, হিমাচল প্রদেশ। সর্দার সরোবর বাঁধ বা সর্দার সরোবর জলবিদ্যুৎ প্রকল্পটা নর্মদা নদীর উপর গড়ে উঠছে, গুজরাটে। ইন্দিরা সাগরও নর্মদা নদীর উপর, কিন্তু মধ্যপ্রদেশে। বানসাগর সর নদীর উপরে, মধ্যপ্রদেশ। উমিয়াম, মাথায় রাখবে উমিয়ামটা কপিলি নদীর উপরে গড়ে উঠছে, মেঘালয়ে অবস্থিত। এই যে বেশ যেগুলো আমি তুলে দিলাম বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধ সম্পর্কিত, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। এ কটা পড়লে পরে এখান থেকে দেখবা তুমি কমন পেয়ে যাবে। দেখো পরেরটা বলছে নিচের কোন প্রাণীর দেহে মুক্ত সংভ্রম দেখা যায় না? না বলেছে, কেঁচো উত্তর হবে। অপশান অনুযায়ী কেঁচো এখানে সঠিক উত্তর। তা তুমি দেখে নাও যে মুক্ত সংভ্রম দেখা যায় আরশোলা, চিংড়ি, শামুক। কি বললাম? আরশোলা, চিংড়ি, শামুক মানে মোলাস্কা জাতীয় প্রাণীদের ক্ষেত্রে মুক্ত সংভ্রম দেখা যায়। আর বদ্ধ সংভ্রম দেখা যায় কেঁচো, ব্যাঙ, মানুষ, এদের বদ্ধ সংভ্রম দেখা যায়। জল সংভ্রম দেখা যায় তারা মাছে। কি বললাম? জল সংভ্রম দেখা যায় তারা মাছে। মাথায় রাখবে। দেখো সন্ধিপদ ও শামুক জাতীয় প্রাণীদের মধ্যে হিমোসিল দেখা যায়। কি বললাম? ভালো পয়েন্ট, যে হিমোসিল দেখা যায় সন্ধিপদ ও শামুক জাতীয় প্রাণীদের মধ্যে। দেখো নীলাভ রক্ত দেখা যায় কবচি শ্রেণীর প্রাণীদের মধ্যে। কবচি শ্রেণীর প্রাণীদের মধ্যে নীলাভ রক্ত দেখা যায়। পতঙ্গের দেহে বাহিত রক্ত হিমোলিম্ফ দেখা যায়। কি বললাম? পতঙ্গ দেহে বাহিত রক্তে কি দেখা যায়? হিমোলিম্ফ দেখা যায়। মাথায় রাখবে অধিক CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয় মাছেদের আর কি। ঠিক আছে, তাই মাছেদের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে, বা যদি বলে যে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় নিম্নের কোন প্রাণীর মধ্যে, তখন মাছেদের হয়ে যাবে। ঠিক আছে, বলছে এখানে মাথায় রাখবা যে মানুষ, কুমির, এদের হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরীক্ষা আসে যে কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তুমি মাথায় রাখবে যে কুমিরের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড সবই 4 প্রকোষ্ঠ যুক্ত। ব্যাঙের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ যুক্ত, মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ যুক্ত। খুব ভালো তথ্য তুলে দিলাম, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন আরেকটা ছিল যে কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী অবস্থিত কোথায়? পুরুষপুর। এবার বেশ কিছু সম্রাটদের রাজধানী আমি তুলে দিলাম। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র, হর্ষবর্ধনের কনৌজ, আকবরের ফতেপুর সিক্রি, বিম্বিসারের রাজগৃহ, ফিরোজ শাহের বাহুমনি, টিপু সুলতানের শ্রীরঙ্গপত্তনম। ঠিক আছে,
পালদের গৌড়, কনিষ্কের ছিল পুরুষপুর, আর একটা রয়েছে দেখো শিবাজির রায়গড়। কি বললাম? শিবাজির রায়গড়। এদিকে দেখে নাও শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, সমুদ্রগুপ্ত, অশোক, ধননন্দ এদের রাজধানী পাটলিপুত্র ছিল। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। শিশুনাগের রাজধানী ছিল বৈশালী, পল্লবদের রাজধানী কাঞ্চীপুরম, দ্বিতীয় পুলকেশীর রাজধানী হচ্ছে বাতাপি, আর প্রথম পরান্তকের রাজধানী ছিল তাঞ্জোর। মাথায় রাখবে। বলছে দেখো, রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? এটা হচ্ছে চোখে উপস্থিত থাকে। এইটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে সেই জ্ঞানেন্দ্রিয় টপিক থেকে তোলা। দেখো আমাদের জ্ঞানেন্দ্রিয় কয়টি? 5টি। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, যেটা হচ্ছে পঞ্চেন্দ্রিয় বলা হয়। তাই চক্ষু সম্পর্কে আমি আজকে তুলে দিলাম, যে আবার পরে প্রশ্ন যদি এবার কানের সম্পর্কে কিছু দেখি সেদিন আমরা কানটা পড়ে নেব। বুঝতে পারছো? তো দেখো চক্ষুর কথায় যদি আসি, স্ফ্লেরা, ফ্লেরা নয়, স্ক্লেরা, এটা চোখের একটা অংশ। এটা কোথায় থাকে? এটা হচ্ছে অক্ষি গোলকের মধ্যে থাকে। মাথায় রাখবা। এর কাজটা কি? এর কাজ হচ্ছে অক্ষি গোলকের পশ্চাৎ ভাগের যে সমস্ত মানে অন্যান্য যে সমস্ত অংশ রয়েছে তাদেরকে রক্ষা করা। ঠিক আছে, মাথায় রাখবে যে অক্ষি গোলকের পশ্চাৎ ভাগের অন্যান্য স্তরকে রক্ষা করা স্ক্লেরার কাজ। দেখো রেটিনা কি করে? এর কাজ কি? বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে রেটিনা। অ্যাকুয়াস হিউমার, এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। পিউপিল বা তারারত্ন, মাথায় রাখবে চোখের আলোক রশ্মি প্রবেশ করাতে সাহায্য করে এই পিউপিল বা তারারত্ন। আচ্ছা, পিথ বিন্দু, মাথায় রাখবে এখানে প্রতিবিম্ব গঠন সর্বাপেক্ষা ভালো হয়। তাহলে চোখের প্রতিবিম্ব তো রেটিনা গঠন করতে সাহায্য করে, কিন্তু পিথ বিম্বে প্রতিবিম্ব সব থেকে ভালো হয়। মাথায় রাখবে। দেখো অন্ধবিন্দু, যাকে ব্ল্যাক স্পটও বলা হয়, এটা হচ্ছে তোমার মাথায় রাখবে এটা হচ্ছে প্রতিবিম্ব গঠন, কিন্তু প্রতিবিম্ব এখানে গঠিত হয় না। নিয়ে থেকে দিয়ে দেবে যে নিম্নের কোনটিতে প্রতিবিম্ব গঠিত হয় না। একটা ধরো রেটিনা দিয়ে দিল, একটা ধরো তোমার হচ্ছে পিত বিন্দু দিয়ে দিল, একটা অন্ধবিন্দু দিয়ে দিল, তখন অন্ধবিন্দু উত্তর হবে যে অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় না। ঠিক আছে, মাথায় রাখবে অন্ধবিন্দু হচ্ছে রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলে অবস্থিত। পরের পয়েন্টটা বলছে যে রেটিনায় অবস্থিত রড কোষ আর কোন কোষ মৃদু আলো শোষণ আর উজ্জ্বল আলো শোষণে সাহায্য করে? মাথায় রাখবে যে রড কোষ আর কোন কোষ কোথায় রয়েছে? চোখের রেটিনায়। এবার এই রড কোষ কি করে? মৃদু আলো শোষণে সাহায্য করে, আর কোন কোষ উজ্জ্বল আলো শোষণে সাহায্য করে। দেখো পরের পয়েন্ট বলছে যে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার আলো বস্তু থেকে প্রতিষ্ঠিত হয়ে প্রথমে আমাদের কনজাংটিভা পার করে, তারপরে স্ক্লেরা পার করে, অ্যাকুসাস হিউমার পার করে, তারারত্ন পার করবে, তারপরে লেন্স পার করবে, তারপরে ভিট্রিয়াস হিউমার পার করে, রেটিনা পার করে, অপটিক্যাল স্নায়ু পার করে মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছাবে। তারপরেই আমরা বলবো যে ওয়াও, কি সুন্দর দৃশ্য। বুঝতে পারছো মানে কিভাবে আসে? যাই হোক, দেখো আমি একটু মজা করছিলাম। দেখো পরের পয়েন্টটা বলছে এক নেত্র দৃষ্টি। কোনগুলো এক নেত্র দৃষ্টি প্রাণী? মানে কোন প্রাণীগুলো এক নেত্র দৃষ্টি প্রাণী? মাথায় রাখবে ব্যাং, গরু, ঘোড়া। আর দ্বিনেত্র দৃষ্টি প্রাণী হচ্ছে মানুষ, বানর, বাঘ, পেঁচা। আচ্ছা, এক নেত্র মানে কি? যারা মানে দুটো চোখ দুই দিকে থাকে আলাদা আলাদা, মানে এক চোখ দিয়ে একটা কিছু দেখে আর এক চোখ দিয়ে আর একটা কিছু দেখে। ঠিক আছে, দুটো চোখ দিয়ে একটা কিছু, আমরা যেমন কি আমরা মানুষ, আমরা দুটো চোখ দিয়ে কোনো একটাকে একবারেই দেখতে পারি। তাহলে আমাদের নেত্র মানে দৃষ্টিটা কেমন? দ্বিনেত্র দৃষ্টি। ঠিক আছে, দেখো আর দুটো পয়েন্ট আমি তুলে দিয়েছি গুরুত্বপূর্ণ বলেই। বলছে দীর্ঘ দৃষ্টি, হ্যাঁ, যাকে বলা হয় হাইপার মেট্রোপি। এটা চোখের একটা রোগ, মানে দূরের বস্তুকে স্পষ্ট দেখায় আর কিন্তু কাছের বস্তুকে অস্পষ্ট দেখায়। সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া। এর জন্য তোমাকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। যখন আমি ফিজিক্সে উত্তল লেন্স পড়াবো না, তখন তুমি বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো, মাথায় রাখবে। দেখো তুমি শুধু এখানে একটু মাথায় রাখবে। ঠিক আছে, যে মায়োপিয়া বা হ্রাস্য দৃষ্টি, যেটা হচ্ছে কি মাথায় রাখবে যে তোমার কাছের বস্তুকে স্পষ্ট দেখায় কিন্তু দূরের বস্তুকে অস্পষ্ট দেখায়, সেটা হচ্ছে মায়োপিয়া বা হ্রাস্য দৃষ্টি। এর জন্য আমাদের অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, তাহলে পরে ঠিক হয়ে যাবে। যাই হোক, দেখো আর নেই আজকে আমাদের, তাহলে মোটামুটি আমরা 5টা প্রশ্ন আলোচনা করে নিলাম। এইভাবে কন্টিনিউ তুমি আমাদের সঙ্গে জুড়ে থাকো, তারপরে দেখো তুমি খুব ভালোভাবে এক্সামটা ক্র্যাক করতে পারবে। আর সবাই কিন্তু এগুলো রিভিশন করে নেবে ভালো করে। ঠিক আছে, চলো, জয় হিন্দ।